গল্পের নাম সঙ্গীন হৃদয়ানুভূতি সিজন 2। কলমে জান্নাতুল ফিরদৌস মিথিলা। গল্পের তৃতীয় পর্ব। আমার জীবনে শুরু থেকে শেষ অবধি শুধু একজনই ছিল, আছে এবং সারা জীবন থাকবে। রৌদ্রের এহেন বাক্যে থমকে যায় শিশিরের পদযুগল। বুকটা বুঝি খানিকটা কেঁপে উঠল কথাটায়। শিশির ফাঁকা ঢোক গিলে শুষ্ক অধর জোড়া জিভ দিয়ে খানিকটা ভিজিয়ে আমতা আমতা স্বরে বলল, কে সে? পেছনে থেকে তৎক্ষণাৎ রৌদ্রের জবাব এলো না। কিছুক্ষণ পরও নিজের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর না পেয়ে বিচলিত হয়ে পেছনে ফিরে শিশির। রৌদ্রের দিকে তাকাতেই দেখতে পায় ছেলেটা কেমন চোখ বন্ধ করে আছে। শিশির একটু এগিয়ে আসে রৌদ্রের নিকট। কাপা কাপা গলায় প্রশ্ন ছুড়ল, রোদ, তোর বলতে হবে না কে সে। তুই শুধু এটুকুই বল, মেয়েটা কি তোর খুব কাছের কেউ? কথাটা কর্ণগোচর হওয়া মাত্র রৌদ্রের মুখে একটি মুচকি হাসির দেখা মিলল। সে তৎক্ষণাৎ চোখ মেলে শিশিরের দিকে এক পলক তাকাল। পরক্ষণেই চেয়ার ছেড়ে উঠে গিয়ে দাঁড়াল কাঠের ওপর মোটা শিক দেওয়া জানালার কাছে। কিছুক্ষণ সময় নিয়ে ভরাট কণ্ঠে জবাব দিল, হুম, সে আমার ভীষণ কাছের কেউ। রৌদ্রের জবাবে শিশিরের অস্থিরতা বাড়ল। সে আবারও জিজ্ঞেস করল, রোদ? হুম। রৌদ্রের ছোট উত্তর পেয়ে শিশির কিছুটা সাহস জুগিয়ে বলল, মেয়েটা কি তোর আত্মীয়ের মধ্যে পড়ে? তড়িৎ গতিতে পেছনে ফিরে রৌদ্র। বাইরে থেকে মুখাবয়ব যথেষ্ট গম্ভীর রেখে সরু চোখে শিশিরকে আপাদমস্তক পরখ করল একবার। তারপর শান্ত অথচ নিরেট কণ্ঠে বলল, হঠাৎ করে তাকে নিয়ে তুই এতটা কৌতূহলী হয়ে পড়লি যে? শিশির কিছুটা থতমত খেয়ে যায় এরূপ কথায়। হাত বাড়িয়ে ঘাড় চুলকে আমতা আমতা করে বলল, এমনিতেই। একটু বলো না প্লিজ। রৌদ্র নিজের দৃষ্টি আবারও জানালার বাইরে নিবন্ধ করল। খানিকক্ষণ সময় চুপ করে থেকে ধিমি কণ্ঠে বলল, হ্যাঁ, ও আমার আত্মীয়ের মধ্যে পড়ে। ইনফ্যাক্ট আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তার সঙ্গেই কাটিয়েছি। থামল রৌদ্র। কিছু একটা ভেবে আবারও বলল, শিশির, আমি তাকে খুব ভালোবাসি রে। খুব ভালোবাসি। আমার এই হৃদয়টা জুড়ে প্রথম থেকেই শুধু তারই বসবাস। জানিস, মাঝে মধ্যে নিজের এই বেহায়া মনটার ওপর না আমি খুব বিরক্ত হই। কেননা মনটা থাকে আমার দেহের মাঝে অথচ সারাক্ষণ ভাবতে থাকে তাকে নিয়ে। এটা একটা বেইনসাফি না বল? রৌদ্রের কথায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল শিশির। মেয়েটার মুখাবয়বে স্পষ্ট খুশির ঝিলিক। হয়তো রৌদ্রের কথার সারাংশে নিজেকে বসিয়েছে বোকা মেয়েটা। অথচ মেয়েটা কি একটিবারও বুঝল তার সামনে দাঁড়ানো দৃঢ় মানবটার মনের মণিকোঠায় আসলেই কার ছবি আঁকা? রৌদ্র পেছনে ফিরল। শিশিরকে অমন অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুটি করে ডাক দিল, শিশির। হঠাৎ ডাকে হকচকিয়ে ওঠে শিশির। এলোমেলো দৃষ্টি ফেলে সামনে তাকাতেই দেখতে পেল রৌদ্রের গম্ভীর মুখখানা। হঠাৎ করে কি জানি হল মেয়েটার। রৌদ্রের দিকে তাকাতেই তার শ্যাম্বরণ মায়াবী মুখটায় এসে ভিড় জমায় একরাশ লজ্জা। মনে মনে তার এই বুঝি হাজারো প্রজাপতি ডানা ঝাপটাতে লাগল। সে কিছুক্ষণ এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আমি আসছি। কথাটা শেষ হতে হয়তো ন্যানোসেকেন্ড সময় নিল, কিন্তু এরই মাঝে ঘর ছেড়ে বেরিয়ে গেল মেয়েটা। ইস! হুট করেই রৌদ্রের সামনে দাঁড়িয়ে থাকতে তার কেমন যেন হাসফাস লাগছিল। শিশির একছুটে চলে যায় নিজের রুমে। ঘরের দরজাটা ভেতর দিয়ে লাগিয়ে সেখানেই পিঠ ঠেকিয়ে বুকে দুহাত রেখে হাঁপাতে থাকে মেয়েটা। মনে মনে ভাবতে থাকে কিছুক্ষণ আগের কথাগুলো। কি বলল রৌদ্র? সে সত্যি ওকে ভালোবাসে? ওর ভালোবাসা তাহলে সত্যি পূর্ণতা পাবে? নিজের প্রথম ভালো লাগার পুরুষকে অবশেষে নিজের করে পাবে ও? আর ভাবতে পারছে না মেয়েটা। অতিরিক্ত খুশিতে ও আবার পাগল না হয়ে যায়। মেয়েটা খুশিতে সারা রুমে দুহাত ছড়িয়ে গোল গোল ঘুরতে থাকে। আর বলতে থাকে, আমিও তোকে ভালোবাসি রোদ। ভীষণ রকম ভালোবাসি। সম্পূর্ণ বসার ঘরে এক প্রকার হাক ডাক অবস্থা। জুবাইদা বেগমের রোদ আর শিশিরকে নিয়ে বলা কথাটা যেন এ মুহূর্তের হট টপিক। প্রত্যেকেই জুবাইদা বেগমকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত।
কেননা তিনি যে একেবারে মেয়ে বিয়ে দেব আর পাশাপাশি ছেলেকেও বিয়ে দিতে যাচ্ছেন। একটু আধটু শুভেচ্ছা না জানালে কি আর হয়? সবাই যেখানে খুশিতে আত্মহারা সেখানে বসার ঘরের এক কোণে থমথমে মুখ নিয়ে বসে আছেন মেহনুর বেগম। শুরু থেকেই শিশিরকে রোদের জন্য তার মোটেও পছন্দ হয়নি। তাই তো আর সবার মতো তিনি সামিল হলেন না বসার ঘরের হাসি ঠাট্টায়। অন্যদিকে রাফিয়া বেগম বাইরে থেকে খুশি ভাব দেখালেও ভেতরে ভেতরে কেমন অস্থির লাগছে তার। কেন জানি এ বিষয়টায় মন থেকে খুশি হতে পারেননি তিনি। ভেতরটা কেমন কু গাইছে তার। তিনি বেশ টের পাচ্ছেন কিছু একটার। আহি মাহি আর সোহেলি মিলে গল্প জুড়ে বসেছে নিজেদের মতো। পাশ থেকে যে আরেকটা মানুষের বুকে দাউদাউ করে আগুন জ্বলছে সে খবর কি কারো আছে? না, নেই তো। আর থাকবেই বা কেমন করে? মনের আগুন কি আর কারোর চক্ষুগোচর হয়? কুহেলি ছলছল চোখজোড়া লুকোতে ব্যস্ত। সকলের আড়ালে কোবার যে চোখগুলো আলগোছে মুছেছে তার আর ইয়ত্তা নেই। কিন্তু প্রতিবার মুছতেই চক্ষু কোটর যেন আবারও অশ্রুতে পরিপূর্ণ হচ্ছে। আহ, কি এক জ্বালা! মন জোড়া না লাগতেই এত কষ্ট হচ্ছে, না জানি জোড়া লাগলে তার কি হতো। চারিদিকে নিস্তব্ধতা। গ্রামীণ এলাকায় অবশ্য সন্ধ্যা হলেই রাত্রি নেমে আসে। দূর আকাশের বুকে চাঁদটা কেমন জ্বলজ্বল করছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সহস্র তারা। একদৃষ্টিতে দূর আকাশের পানে তাকিয়ে আছে অরি। আখিদ্বয় কেমন বারংবার ঝাপসা হয়ে উঠছে তার। কপোলদ্বয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। অরিন মুছল না। ঝরতে দিল তাদের। কি লাভ তাদের আটকিয়ে? আদৌও কি তারা কোনোদিন বাঁধ মেনেছে তার? অরিনের বুক চিরে ক্ষণে ক্ষণে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। সেই নিঃশ্বাসের সাক্ষী শুধুমাত্র দূর আকাশের চাঁদ আর রাতের নিস্তব্ধতা। অরিন চোখ বন্ধ করল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল মেয়েটা। কান্নার তোড়ে বারংবার কেঁপে কেঁপে উঠছে তার ক্ষুদ্র শরীর। মেয়েটা কান্নার জোয়ারে ধপ করে ফ্লোরে বসে পড়ল। মাথাটা নিচু রেখে মনে মনে বলতে লাগল, কেন এত কষ্ট হচ্ছে রোদ ভাই? কেন বুকটা হাহাকার করছে তখনকার কথাটা শুনে? কেন আপনার পাশে অন্য কাউকে মেনে নিতে পারছি না আমি? রোদ ভাই, আপনি তাহলে সত্যি অন্য কাউকে ভালোবাসেন? সেদিন তাহলে শিশির আপুর জন্যই আমায় ফিরিয়ে দিয়েছিলেন? অরিন মাথাটা উঁচু করল। হাত দিয়ে চোখ দুটো মুছে নিয়ে আবারও ভাবল, কেন আপনাকে ভালোবাসতে গেলাম আমি? কেন এই বিরহের নীল ব্যথায় নিজের মনটাকে বিষাক্ত করলাম? কিভাবে ভুলব আপনাকে? অরিন এবার আকাশের দিকে তাকাল। কিছুক্ষণ অনিমেষ চোখে তাকিয়ে থেকে বিড়বিড়িয়ে বলতে লাগল, আপনার সব ইচ্ছে পূরণ হোক রোদ ভাই। আপনার প্রিয় মানুষটা আপনার হোক। এতে যদি আমার হৃদয়টা নীল বিষাক্ত ব্যথায় জর্জরিত হয়েও থাকে তাহলে তা হোক, তবুও আপনার ভালোবাসা পূর্ণতা পাক। আমি আজ এই মুহূর্তে কথা দিচ্ছি, আমি অরিন কখনোই আপনার ভালোবাসার মাঝে দাঁড়াব না। কখনোই না। কথাগুলো বলে আবারও কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। এ কান্না থামবে কখন? এত সহজে কি আর থামবে? শুনছ? একটা কথা বলবো ভাবছিলাম। বিছানায় হাঁটু গেড়ে বসে সামনে কিছু কাগজপত্র নিয়ে মনোযোগ সহকারে কাজ করছিলেন কবির সাহেব। স্ত্রীর কথা কানে যেতেই চোখের মোটা ফ্রেমের চশমাটা হাত বাড়িয়ে আরেকটু এঁটে দিয়ে বললেন, হ্যাঁ বলো, শুনছি। স্বামীর কথায় খানিকটা ভরসা পেলেন জুবাইদা বেগম। আরেকটু এগিয়ে এসে বললেন, জানো, আমাদের রোদ না একজনকে পছন্দ করে। মুহূর্তেই হাত দুটো থেমে যায় কবির সাহেবের। মুখটা হয়ে ওঠে আরেকটু গম্ভীর। তিনি স্ত্রীর দিকে সরু চোখে তাকিয়ে প্রশ্ন করলেন, কি বলতে চাইছ? জুবাইদা বেগম আলতো হাসলেন। খুশি মনে বললেন, আরে, আমাদের রোদ একজনকে ভালোবাসে। এমনকি মেয়েটাও নাকি রোদ ভালোবাসে। তাই ভাবলাম তোমায় বিষয়টা জানিয়ে রাখি। কবির সাহেব মাথাটা নিচু রেখে গম্ভীর গলায় শুধালেন, কে সে? জুবাইদা বেগম শোয়া ছেড়ে উঠে বসলেন। একগাল হেসে ওঠে বললেন, আর কে? আমাদের শিশির। ভেতরে ভেতরে খানিকটা চমকালেন কবির সাহেব। কিন্তু বাইরে থেকে মুখাবয়ব একদম স্বাভাবিক রেখে গম্ভীর গলায় বললেন, তুমি কি নিশ্চিত এ বিষয়ে? জুবাইদা বেগম প্রত্যুত্তরে দৃঢ় কণ্ঠে জবাব দিল, হ্যাঁ।
আমি তো জিজ্ঞেস করে তারপরই নিশ্চিত হলাম। কাকে জিজ্ঞেস করেছ? কাকে আবার? শিশিরকে? আর রোদ? ওকে জিজ্ঞেস করেছ? ও কি নিজ মুখে বলেছে একথা? এ পর্যায়ে কথা হারালেন জুবাইদা বেগম। ঠিকই তো, তিনি তো রোদকে এ বিষয়ে জিজ্ঞেস করেননি। স্ত্রীর ভাবুক মুখভঙ্গি দেখে আলতো করে মাথা নাড়ালেন কবির সাহেব। স্ত্রীর কাঁধে হাত রেখে নমনীয় কণ্ঠে বললেন, একটা সম্পর্ক জোড়া দেওয়া মুখের কথা না জবা। সম্পর্ক জোড়া লাগাতে অবশ্যই দুজনের কথা ঠিকঠাকভাবে শোনা উচিত। তাছাড়া একজনের কথা শুনে হুট করে যে কোনো সিদ্ধান্তে না যাওয়াই ভালো। তুমি আগে রোদকে এ বিষয়ে জিজ্ঞেস করো। ও নিজেও যদি সম্মতি দেয় তাহলে না হয় রুহির বিয়ের পরপরই ওদের দুজনের ব্যাপারে আলাপ করব। স্বামীর দেওয়া যুক্তিতে মাথা নাড়িয়ে সায় জানালেন জুবাইদা বেগম। মনে মনে ভাবলেন, সত্যিই কি তিনি তাড়াহুড়ো করে ফেললেন বিষয়টা নিয়ে? বড়বু, মিষ্টিটা কি এখনই তৈরি করে রাখবে নাকি দুপুরের পর বানাবে? ব্যস্ত হাতে খুন্তি নাড়ছেন জুবাইদা বেগম। পাশ থেকে রাইসা বেগমের এমন কথায় ব্যস্ত কণ্ঠে বললেন, আরে না বোকা, বিকেল হতেই বাড়িতে মেহমান চলে আসবে, তার ওপর মেহেদি অনুষ্ঠান সন্ধ্যাতেই। এর মধ্যে কাজ যদি রেখে দেই তাহলে কি আর হবে বল? বড় জায়ের কথায় সায় জানালেন মাইমুনা বেগম। চুলোয় উল্টে পাল্টে রুটি সেঁকতে সেঁকতে বললেন, তা যা বলেছ, বাড়িতে অনুষ্ঠান হলে কি আর কাজের ফুরসত থাকে? রান্নাঘরের এক কোণে সবজি কুটছিলেন পৌরা আমেনা বেগম। মাইমুনা বেগমের কথায় মৃদু হেসে বলে ওঠেন, এক্কেবারে হাছা কথা। দেখবেন আইজ সারাদিন লাগাইয়া কাম করলেও মনে হইব কাম বুঝি শেষ হইল না। পৌরার কথায় উপস্থিত সকলেই সায় জানায় সমস্বরে। তারপর আবারও ব্যস্ত হাতে নিজেদের কাজ করতে থাকে সকলে। পুরো ডাইনিং টেবিল জুড়ে হরেক রকম খাবারের বাহার। একে একে সকলেই এসে উপস্থিত হচ্ছে টেবিলে। খানিক পরে অরিনও এসে বসে পড়ে চেয়ার টেনে। মেয়েটার নাক মুখ ফুলে যাচ্ছে তাই অবস্থা। মুখটা হয়ে উঠেছে ফ্যাকাশে। দেখে বোঝাই যাচ্ছে, হয়তো সারারাত কেঁদে কেটে ভাসিয়েছে। কিছুক্ষণ পর রৌদ্র এসে বসে পড়ে তার পাশে। অরিন আর চোখে খেয়াল করল একবার। পরক্ষণেই নিজ আসন ছেড়ে অন্য পাশে গিয়ে বসে পড়ে মেয়েটা। অন্যদিকে তার এমন কাণ্ডে হতবুদ্ধির ন্যায় তাকিয়ে আছে রৌদ্র। হয়তো বুঝতে চেষ্টা করছে অরিনের এমন করার কারণটা। প্রায় মিনিট খানেক পর অনিক এসে বসে পড়ে অরিনের পাশে। বেখেয়ালি হয়ে একবার অরিনের দিকে তাকিয়ে দৃষ্টি ফেরাতেই তড়িৎ গতিতে আবারও খেয়াল করল মেয়েটাকে। বিচলিত হয়ে জিজ্ঞেস করল, বনু, কি হয়েছে তোর? চোখ মুখের এই অবস্থা কেন? শরীর খারাপ লাগছে নাকি তোর? অনিক এরূপ কথায় সকলের দৃষ্টি এসে পড়ল অরিনের ওপর। তা দেখে অরিন খানিকটা ভরকে গেল। আমতা আমতা করে নিজের সাফাই গেয়ে বলল, না তেমন কিছু না। আসলো কাল রাতে ভালো ঘুম হয়নি, তাই হয়তো এমন দেখাচ্ছে। বাকিরা আবারও নিজেদের কথায় মগ্ন হলেও বোনের কথায় সম্পূর্ণ চিন্তামুক্ত হতে পারল না অনিক। বোনের গালে আলতো হাত রেখে নমনীয় কণ্ঠে বলল, সত্যি নাকি? আর ইউ ওকে? অরিন মাথা ঝাঁকায়। মৃদু হেসে খাবার খেতে শুরু করে। অন্যদিকে এখনও কেউ একজন হৃদয় কুঁচকে তাকিয়ে আছে অরিনের পানে। হয়তো বুঝতে চেষ্টা করছে মেয়েটার মনে চলছেটা কি। বাড়ির উঠোনে ডেকোরেশনের কাজ চলছে। অদূরেই তৈরি করা হয়েছে বেশ সুন্দর একটি স্টেজ। বাড়ির কর্তারা উঠোনে দাঁড়িয়ে কোন বিষয় নিয়ে আলোচনা করছেন হয়তো। ঠিক তখনই বাড়ির কেচি গেট দিয়ে ভেতরে প্রবেশ করে দুজন আগন্তুক। বৃদ্ধ আবুল মিয়া কাঁধে গামছা ঝুলিয়ে পুকুর ঘাটের দিকে হেঁটেই যাচ্ছিলেন, অমনি আগন্তুকদের দেখে থমকে দাঁড়ান তিনি। মুহূর্তেই তার চক্ষু চড়ক গাছ হয়ে আসে। প্রথমে নিজের ভুল মনে করে চোখ দুটো হাত দিয়ে আলতো ডলে আবারও সামনে তাকালেন তিনি। না, এখনও দেখা যাচ্ছে তাদের। তার মানে সত্যি তারা এসেছে? বৃদ্ধ চিন্তিত হলেন। দ্রুত পায়ে এগিয়ে গেলেন কবির সাহেবদের কাছে। গিয়েই কবির সাহেবকে পেছনে থেকে বললেন, বাপজান, আরিফ আইছে। থামলেন কবির সাহেব। চমকে ওঠে পেছনে তাকালেন তিনি। চোখের সামনে সামনে অনাকাঙ্ক্ষিত দুজনকে দেখে হাসি মুখটা মুহূর্তেই কাঠিন্যে রূপ নেয় তার।
পাশ থেকে সাব্বির সাহেব অবাক হলেন। অবাক কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো, আরিফ ভাই। সামনে থাকা মধ্যবয়স্ক আরিফ এহসান ছলছল চোখজোড়া শার্টের হাতায় মুছলেন। এগিয়ে এসে কবির সাহেবকে জড়িয়ে ধরতে দুহাত বাড়াতেই কবির সাহেব দুকদম পিছিয়ে গেলেন। আরিফ এহসানের মুখটা মুহূর্তেই থমথমে হয়ে আসে। কিছু একটা বলতে যাবেন তার আগেই কানে আসে কবির সাহেবের শক্ত বাণী। কেন এসেছেন আপনারা? এতগুলো বছর পর নতুন করে আর কি বা কেড়ে নিতে এসেছেন? এরূপ কথায় আরিফ সাহেবের ছলছল চোখজোড়া আরও কিছুটা লাল হয়ে আসে। কিছু একটা বলতে যাবেন কিন্তু পারলেন না বলতে। গলাটা কেমন ধরে আসছে তার। সম্বন্ধী ভাইয়ের অবস্থা কিছুটা আঁচ করতে পেরে পাশ থেকে তুরাগ মজুমদার এগিয়ে এলেন। এক হাতে সম্বন্ধীকে জড়িয়ে ধরে তাকালেন কবির সাহেবের দিকে। অতঃপর বললেন, কবির ভাই, আম্মার অবস্থা বেশি খারাপ। আজ 5 বছর যাবৎ শয্যাশায়ী তিনি। কিন্তু ইদানিং তার অবস্থা বেশ খারাপ। হয়তো আর বেশিদিন নেই হাতে। তিনি আপনাদের সবাইকে শেষবারের মতো একটিবার দেখতে চেয়েছে। দয়া করে রাগক্ষোভ একদিকে রেখে মরণ পথযাত্রী মানুষটাকে শেষ দেখা দেখে যান। তুরাগ সাহেবের কথাতে বাকিরা বিচলিত হলেও কবির সাহেবের মুখভঙ্গি একেবারেই অপরিবর্তিত। তিনি কঠিন মুখে অন্যদিকে চেয়ে আছেন। আরিফ এহসান আরেকটিবার চেষ্টা করার ন্যায় বললেন, মানুষ কি ভুল করে না কবির? তাই বলে কি মাফ করা যায় না? এ পর্যায়ে কবির সাহেব তাচ্ছিল্যের হাসি দিলেন। বললেন, ভুল করলে মাফ করা যায়, কিন্তু অন্যায়ের আবার কিসের ক্ষমা? আপনারা যেটা করেছেন সেটা কোন ভুল নয়, বরং পাপ। কথাটা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালেন তিনি। গটগট পা ফেলে বাড়ির ভেতরে চলে গেলেন তিনি। অথচ পেছনে দাঁড়িয়ে রইল ক্রন্দনরত মধ্যবয়স্ক মানুষটা। ভাইজান, চলেন বাড়িতে ফিরে যাই। তুরাগ সাহেবের কথায় সম্বিত ফিরে পায় আরিফ এহসান। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালেন তিনি। এতক্ষণ যাবৎ ছলছল দৃষ্টিতে তাকিয়েছিলেন কবির সাহেবের যাওয়ার পানে। পরক্ষণেই এলোমেলো দৃষ্টি ফেলে লুকোতে চেষ্টা করলেন নিজের ছলছল আখিদ্বয়ে। পাশ থেকে তুরাগ সাহেব বেশ বুঝলেন ব্যাপারটা। তিনি এক কদম এগিয়ে আসেন সম্বন্ধী ভাইয়ের কাছে। কাঁধে আলতো করে ভরসার হাত রেখে বললেন, কাঁদবেন না ভাইজান। কবির এখন রেগে আছে। রাগের মাথায় হয়তো বুঝে নাই ব্যাপারটা। দেখবেন, যখন রাগ কমবে তখন নিজে থেকেই আসবে। কথাটা শুনে কবির সাহেব আহত হাসলেন। ছলছল চোখজোড়া পরনের সাদা পাঞ্জাবির হাতায় মুছে নিয়ে বললেন, এই রাগ কি যেই সেই রাগ তুরাগ? এই রাগ তো কষ্টের রাগ, ঘৃণার রাগ। হয়তো ওর জায়গায় আমরা থাকলেও এমনটাই করতাম। তুরাগ সাহেব নির্বিকার হয়ে শুনলেন কথাটা। প্রত্যুত্তরে আদৌ কি বলা উচিত তাই হয়তো ভাবছেন তিনি। একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে শটান হয়ে দাঁড়িয়ে রইলেন আরিফ এহসান। তখনই পাশ থেকে সাব্বির সাহেব এগিয়ে এসে বললেন, ভালো আছো বর্দা? তড়িৎ গতিতে মাথা ঘোরালেন আরিফ এহসান। চোখের সামনে সাব্বির সাহেবের মৃদু হাসিমাখা মুখখানা দেখে বুকটায় বুঝি তার আবারও ধক করে উঠল। তিনি ধরে আসা গলায় ভেঙে ভেঙে বললেন, আছি ভাই, বেশ আছি। তোদের সাথে করা অন্যায়ের শাস্তি পেয়ে বেশ আছি। কথাগুলো বলতে বলতেই আবারও কান্নায় ভেঙে পড়লেন মধ্যবয়স্ক ছিমছাম গড়নের মানুষটা। তার কান্না দেখে সাব্বির সাহেব ঠায় দাঁড়িয়ে রইলেন নিজ জায়গায়। হয়তো মনটা তার এগিয়ে আসতে চাইছে কিন্তু পরিস্থিতির দোলাচালে তা যে অসম্ভব। সাব্বির সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এই মুহূর্তে কেন যেন চোখগুলো তার ভীষণ জ্বালা করছে। হয়তো ভেতরের জমিয়ে রাখা কষ্টগুলো কান্না হিসেবে বেরিয়ে আসতে চাইছে তার। এদিকে সাব্বির সাহেবের মন কিছুটা নরম হলেও পাশে দাঁড়িয়ে থাকা তাশরিক সাহেবের মন যেন ইস্পাতের তৈরি। মানুষটা মুখের আদল শক্ত রেখে অন্যদিকে তাকিয়ে আছেন। হয়তো সামনে থাকা লোকগুলোকে এ মুহূর্তে সহ্য হচ্ছে না তার। মেজো আব্বু, ওপাশের ডেকোরেশন প্রায় কমপ্লিট। তা তোমাদের এপাশের কি খবর? ব্যস্ত ভঙ্গিতে কথাগুলো বলতে বলতে এগিয়ে আসে রৌদ্র। তাকে দেখে আরিফ এহসান মাথা তুললেন। অনিমেষ চোখে তাকিয়ে রইলেন ছেলেটার দিকে। পরনের অফওয়াট ঢিলেঢালা ট্রাউজারের পকেটে এক হাত গুজে রাখা। তার ওপর সাদাটি শার্টটি ঘামে ভিজে জবুথবু অবস্থা।
মাথার চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে। আরিফ সাহেবের এমন একদৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে রৌদ্র কিছুটা অপ্রস্তুত হল। এলোমেলো দৃষ্টি ফেলল সামনে দাঁড়িয়ে থাকা চাচাদের ওপর। সাব্বির সাহেব আর তাশরিক সাহেব হয়তো বুঝলেন ছেলেটার অপ্রকৃতস্থতা। তাই সাব্বির সাহেব এবার নিজ থেকে বললেন, ও রোদ, আমাদের বড় ভাইজানের ছেলে। ক্ষণিকের মাঝেই অবাক হলেন আরিফ এহসান। রৌদ্রের দিকে অবাক চোখে তাকিয়ে থেকে বললেন, ও রোদ? পাশ থেকে সাব্বির সাহেবের ছোট উত্তর পেয়ে রৌদ্রের কাছে এগিয়ে আসলেন আরিফ এহসান। মুহূর্তের ব্যবধানে রৌদ্রকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে কান্নামাখা গলায় বলতে লাগলেন, আমাদের রোদ, এত বড় হয়ে গেছিস বাবা। সেইকবে দেখেছিলাম তোকে। কথাগুলো শেষ করে বুক থেকে সরালেন ছেলেটাকে। রৌদ্রের কাঁধ জড়িয়ে ধরে আবারও বললেন, আমায় চিনেছিস বাবা? রৌদ্র চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল কিয়ৎকাল। মস্তিষ্ক থেকে চেনা জানা কোন সিগন্যাল না পেয়ে তৎক্ষণাৎ ডানে বামে মাথা নাড়িয়ে না জানায় ছেলেটা। তা দেখে ভেজা চোখে হাসলেন আরিফ এহসান। চোখ দুটো কোনোমতে মুছে নিয়ে বললেন, আমি তোর বড় চাচ্চু আরিফ এহসান, তোর বাবার আপন চাচাতো ভাই। ফট করে কিছু স্মৃতি মস্তিষ্কে এসে বিধল রৌদ্রের। সে অবাক চোখে তাকিয়ে রইল সামনে থাকা মানুষটার দিকে। ক্ষণকাল বাদে নিজের অবাকের রেশ কাটিয়ে বলল, আপনি কি আরিফ চাচ্চু? মাথা ঝাঁকালেন আরিফ সাহেব। মৃদু হেসে বললেন, তুই তো বাবা বেশ বড় হয়ে গেছিস। তা কি করছিস এখন? ও ডাক্তার বড়দা, হার্ট সার্জন। পাশ থেকে সাব্বির সাহেবের কথায় আপ্লুত হলেন আরিফ এহসান। সহাস্যে বলতে লাগলেন, সত্যি? মাশা আল্লাহ। তিনি আরও কিছু বলতে যাবেন তার আগেই বাড়ির ভেতর থেকে কবির সাহেবের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। সেগুলো রেখে বাইরের মানুষদের সাথে এমন কথা বললে কিভাবে হবে? তাড়াতাড়ি কাজগুলো সম্পন্ন করো। কবির সাহেবের বলা কথাগুলো যেন তীরের মতো এসে বিঁধল আরিফ এহসানের বুক বরাবর। তিনি আবারও মাথা নিচু করে ফেলেন। তা দেখে রৌদ্রের খানিকটা কষ্ট লাগল। কিন্তু এ মুহূর্তে তারও যে করার মতো কিছুই নেই। এই শোনো, বাইরে এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলে তোমরা? হাতের শুকনো কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলতে তুলতে কথাগুলো বললেন রাফিয়া বেগম। স্ত্রীর এহেন প্রশ্নে কিয়ৎকাল মৌন রইলেন সাব্বির সাহেব। মাথা নিচু করে বসে রইলেন খাটের এক কোণে। অন্যদিকে স্বামীর কোনরূপ সাড়া না পেয়ে আলমারি ছেড়ে এগিয়ে আসলেন রাফিয়া বেগম। স্বামীর পাশে বসে হাতের ওপর হাত রেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? এমন মন খারাপ করে বসে আছো কেন? স্ত্রীর কথায় মাথা তুললেন সাব্বির সাহেব। ধরে আসা গলায় প্রত্যুত্তরে বললেন, আরিফ ভাই এসেছিল। মুহূর্তেই সাব্বির সাহেবের হাতের ওপর থেকে হাতটা অজান্তেই সরে পড়ল খানিকটা। তিনি তাকিয়ে দেখলেন স্ত্রীর হতবাক হয়ে যাওয়া মুখটা। রাফিয়া বেগম অবাক গলায় বললেন, আরিফ ভাই? উনি এতদিন পর এলেন কেন? চাচি আম্মার শরীর বেশি খারাপ। উনি নাকি শেষবারের মতো আমাদের দেখতে চেয়েছেন। প্রথম কথাটায় কিছুটা খারাপ লাগলেও শেষ কথাটায় মুখের আদল শক্ত হয়ে এলো রাফিয়া বেগমের। তিনি গলায় ঝাঁঝ এনে বললেন, যাদেরকে এতটা কষ্ট দিয়ে বাড়িছাড়া করেছে তাদেরকে আবার শেষ দেখা দেখতে চাইছে। বিষয়টা কেমন হাস্যকর হয়ে গেল না? স্ত্রীর গলায় এমন তাচ্ছিল্যের সুর শুনে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন সাব্বির সাহেব। হয়তো তার স্ত্রীর কথাটা কাটায় কাটায় সত্যি। রোদের আব্বু নাকি? হঠাৎ ডাকে খানিকটা চমকে উঠেন কবির সাহেব। নিজের ধ্যান থেকে বেরিয়ে এসে ঠায় দাঁড়িয়ে রইলেন জানালার সামনে। ইতোমধ্যেই তার পেছনে এসে দাঁড়িয়েছেন জুবাইদা বেগম। স্বামীর উদ্দেশ্যে আলতো স্বরে প্রশ্ন ছুড়লেন তিনি, মৃত্যু পথযাত্রী মানুষটাকে একবার দেখে আসলো হতো না? সঙ্গে সঙ্গে পেছনে ফিরলেন কবির সাহেব। মুখের আদল আরও কিছুটা দৃঢ় করে বললেন, আমার মায়ের খুনিকে দেখতে যাবার মতো শক্তি কিংবা ধৈর্য কোনোটাই আমার নেই জবা। আশা করি এ নিয়ে আর কোন কথা বলবে না। আর খবরদার, বাড়ির ছেলেমেয়েদের কানে যেন একথা ঘুণাক্ষরেও না যায়। আমি চাই না অবান্তর কোন বিষয় নিয়ে বাড়িটার আনন্দ আমেজ নষ্ট হোক। কবির সাহেবের বলা শক্ত কথাগুলো একমনে শুনে গেলেন জুবাইদা বেগম।
পরক্ষণেই একটি ক্ষুদ্র নিঃশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। গোধূলির লগ্ন পেরিয়ে ধরণীতে সন্ধ্যা নামার উপক্রম। আবছা অন্ধকার হতেই পুরো বাড়ি এবং উঠোন জুড়ে হরেক রকম রঙের ঝিলিক বাতির সমারোহ তৈরি হয়েছে। আশপাশের বিভিন্ন মানুষজনের উপস্থিতি বেড়েছে পুরাতন এই সুউচ্চ দোতলা অ্যাসান বাড়িটিতে। উঠোনের পুরো একপাশ জুড়ে তৈরি হয়েছে স্টেজ, যার চারিদিকটা নানান নান্দনিক ফুলে সজ্জিত। তার পাশেই গান বাজনার সামগ্রী। সেখানে অবশ্য বিয়ের আমেজ অনুযায়ী মৃদুভাবে গান বাজছে। বাড়ির গৃহিণীরা রেডি হয়ে একদম ফিটফাট হাতের কাজগুলো সম্পন্ন করে আর এক মুহূর্ত দেরি করেননি তারা। রেডি হয়ে চলে এসেছেন উঠোনে। একে একে এটা সেটা হাতিয়ে দেখছেন, তো আরেকবার পুরনো আত্মীয়দের সাথে কুশলাদি বিনিময় করছেন। অন্যদিকে বাড়ির বসার ঘরে আত্মীয়দের ঢল নেমেছে যেন। প্রত্যেক বউদের বাপের বাড়ি থেকে মানুষজন এসেছে। তাদের সঙ্গেই সময় দিচ্ছেন বাড়ির কর্তারা। এই তোমাদের হলো? আহির কথায় মুচকি হাসল ঘরভর্তি মেয়েরা। সোহেলি মাথায় ফুল গাচ্ছে, অন্যদিকে মাহি হাতে চুড়ি পরছে। মেয়েটা সেই কখন থেকে একটার পর একটা চুড়ি পরেই যাচ্ছে, কিন্তু একটাও যে তার মনের মতন হচ্ছে না। অবশেষে বহু চেষ্টার পর রুহি এসে তাকে চুড়ি পছন্দ করে দিল। তবেই না মেয়েটা খুশি মনে পড়ল চুড়ি। পাশেই কুহেলি থমথমে মুখে গালে মেকআপ মাখছেই তো মাখছে, থামার নামই নিচ্ছে না। এদিকে সবার এমন কাণ্ডে মিটমিটিয়ে হাসছে রুহি। মেয়েটা তৈরি হয়েছে প্রায় বহুক্ষণ। অবশ্য তার পুরো কৃতিত্ব পার্লারের মেয়েদের। রুহি মিটমিটিয়ে হাসার এক পর্যায়ে অদূরে বসে থাকা অরিনের দিকে তাকাল। মেয়েটার মুখে এক চিলতে হাসি লেগে থাকলেও চোখগুলোয় যেন সে হাসি পৌঁছাতে পারল না। বরাবরের মতোই সিম্পল সাজে সজ্জিত মেয়েটা, অথচ দেখো কারবার। এতেই যেন তাকে সবার চাইতে বেশি সুন্দর লাগছে। এই যেমন মেয়েটার হরিণী চোখগুলোতে মোটা করে কাজল দেওয়া, যেন চোখ দিয়েই তিনি মানুষ খুন করবেন আজ। তার সাথে ঠোঁটে হালকা লিপস্টিক, পরনের গাঢ় নীল গোলাপি মিশেলের শাড়িটা গ্রামীণ ভাজে পরানো। অবশ্য শুধু অরিন নয়, আজকে সকলেই একই রকম ড্রেস কোড মিলিয়ে পড়েছে। অরিনের কোমর সমান লম্বা চুলগুলো পেছনে দিকে ছেড়ে রাখা, কানে সোনালি ধাঁচের লম্বাটে দুলগুলো মাথার পেছনে অবধি আটকানো, গলায় সিম্পল একটা পাথরের গয়না। ব্যাস, এতেই যেন মেয়েটার ওপর থেকে চোখ ফেরানো দেয়। রুহি কিছুক্ষণ অরিনকে একমনে আপাদমস্তক দেখ নিল। তারপর মুচকি হেসে অরিনকে নিজের কাছে ডাকল। অরিনও এতক্ষণ চুপ করে বসেছিল এক কোণে। রুহির ডাক পাওয়া মাত্রই উঠে আসে। রুহির পাশে বসে মিহি স্বরে বলল, কি হয়েছে? রুহি ডানে বামে মাথা নাড়ায়। অরিনের থুতনিতে আলতো হাত রেখে জিজ্ঞেস করল, মন খারাপ? কই না তো। সত্যি? হুম। আর কিছু বলল না রুহি। চুপ করে বসে রইল অরিনের হাতটা ধরে। ঠিক তখনই রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকল শিশির। তার পরনেও একই ড্রেস কোড। রুহি খেয়াল করল মেয়েটাকে, শিশিরটার আজকে কেমন বেশি খুশি খুশি ভাব। সে মুখ ফুঁড়ে ফিসফিসিয়ে বলেই ফেলল, শিশির আপু আজকে একটু বেশিই খুশি মনে হচ্ছে না অরি? অরিন একবার আর চোখে তাকাল শিশিরের পানে। পরক্ষণেই দৃষ্টি সরিয়ে ব্যথাতুর হাসি দিয়ে বলল, পছন্দের মানুষটাকে নিজের করে পেতে চলেছে, খুশি না হয় কি আর পারে? ধুর, কত ধরনের ড্রেস কোড থাকতে তোরা কি না সবশেষে এই সফেদ লুঙ্গি আর পিত্তি রঙের কুর্তা বেছে নিলি? বলি, তোদের কি অন্য কিছু পছন্দ হয়নি? আসিফের নাক সিটকিয়ে বলা কথাগুলো শুনে মিটমিটিয়ে হাসছে অনিক। গতকাল রাতেই তাশরিক সাহেব এসে এই ড্রেস কোডটা দিলেন, তাই তো সবাই একই বেশে হাজির। এতে অবশ্য খুব একটা বাজে দেখাচ্ছে না তাদের। ভালোই একটা বাঙালিয়ানা ভাইব আসছে। অনিক হাত বাড়িয়ে একটা কালো চশমা পরে নেয়, আরেকটা এগিয়ে দেয় আসিফের দিকে। নাও পরে নাও, এতে অন্তত একটু স্মার্ট লাগবে তোমায়। অনিকের টিপ্পনি দেওয়া কথাবার্তায় চটে গেল আসিফ। বেচারা কপট রাগ দেখিয়ে বলল, এই তুই কি বলতে চাচ্ছিস আমায় এই পোশাকে স্মার্ট লাগছে না? অনিক একবার আপাদমস্তক দেখে নিল আসিফকে। পরক্ষণে দৃষ্টি সরিয়ে মেকি ভাব নিয়ে বলল, শোনো আসিফ ভাই, ছেলে মানুষকে একটা নির্দিষ্ট সময় পর্যন্তই স্মার্ট লাগে,
তাছাড়া বিয়ের বয়স পেরিয়ে গেলে সবাইকেই একটু আধটু বুড়ো লাগে। এই যেমনটা তোমায় লাগছে। কথাটা শেষ করে এক প্রকার হন্তদন্ত হয়ে দৌড়ে পালালো অনিক। তা না হলে এ মুহূর্তে তার পিঠের অবস্থা ঠিক থাকবে তো? অন্যদিকে অনিকের কথায় হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে রইল আসিফ। বেচারা রাগ করবে তো ধুর, হতবাক হওয়াই যেন শেষ হচ্ছে না তার। আসলেই কি তার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে? আর কতদিন ধৈর্য ধরবে সে? কবে বড় হবে তার প্রণিনী? কবে তাকে নিজের করে নিবে সে? আপনারা সবাই বসুন না। কিছু লাগলে বা কোন প্রকার অসুবিধে হলে অবশ্যই বলবেন কেমন? সাব্বির সাহেবের মেহমানদারিতে একগাল হাসলেন উপস্থিত মেহমানরা। মাথা ঝাঁকিয়ে সায় জানালেন সকলে। সাব্বির সাহেব কিয়তক্ষণ তাদের সাথে কথা বলে চলে গেলেন অন্য পাশে। সেজো ভাইজান, বলি দাঁড়াও না। দেখ তাশরিক, তোর এই চশমা টশমা সরা আমার সামনে থেকে। কেন বুঝিস না, আমার কি আর এসব পড়বার বয়স আছে রে? তায়েফ এহসানের এহেন কথাতেও দমলেন না তাশরিক সাহেব। তিনি অবশেষে তায়েফ সাহেবের সামনে পথ আটকিয়ে দাঁড়িয়ে পড়লেন। দুহাত বাড়িয়ে আগলে দাঁড়ালেন। তা দেখে বিরক্ত হলেন তায়েফ সাহেব। কপালটা কুঁচকে বললেন, তুই কেন এমন বাচ্চাদের মতো করছিস তসু? আমাদের কি আর এসব রং ঢঙের বয়স আছে বল? তায়েফ সাহেবের কথাটাকে সম্পূর্ণ নাকচ করে দিয়ে তাশরিক সাহেব বলে ওঠেন, কি কখন থেকে বয়স নেই করছ? বলি আমরা কি খুব একটা বুড়ো হয়েছি নাকি? আর আমাদের ছেলেমেয়েদের বিয়েতেই যদি একটু আধটু আনন্দ না করি তাহলে আর কখন করব বলো? এহেন যুক্তিতে হার মানলেন তায়েফ সাহেব। ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলে বসে পড়লেন পাশের একটি চেয়ারে। অতঃপর বললেন, নে বসলাম। এবার পরিয়ে দে। ডেটস লাইক মাই ব্রাদার। কথাটা বলেই হাতে থাকা চশমাটা পরিয়ে দিলেন তায়েফ সাহেবকে। অন্যদিকে তায়েফ সাহেব ভাইয়ের এহেন পাগলামিতে মৃদু হাসলেন। মনে মনে বললেন, পাগল একটা। বাড়ির মেয়েরা সবাই উপস্থিত হয়েছে স্টেজের সামনে। একে একে বসে পড়েছে সবাই। রুহি একবার এদিক ওদিক তাকিয়ে খুঁজে চলেছে নিজের ভাইকে। কিন্তু কোথাও যেন রৌদ্রের টিকিটাও নেই। রুহি মন খারাপ করে বসে রইল চেয়ারে। তার এমন মন খারাপ দেখে পাশ থেকে শিশির বলল, কি হলো আমার বেবিটার? মন খারাপ কেন? রুহির মেজাজ খারাপ হল। কেন জানি শিশিরের এহেন মাখো মাখো কথাবার্তা তার বিলকুল সহ্য হয় না। মেয়েটা বাইরে থেকে মেকি হেসে বলল, না তেমন কিছু না আপু। আসলো ভাইয়া। রুহির কথার মাঝেই পুরো বাড়ির কারেন্ট চলে যায়। সকলেই এক প্রকার হই হুল্লোড় শুরু করে দেয় এ নিয়ে। ঠিক মিনিট খানেক বাদেই কারেন্ট চলে আসে। আর চারিদিকে গান বাজতে শুরু করে। গানের আওয়াজে সকলের দৃষ্টি পড়ে স্টেজের ওপর। মুহূর্তেই সকলের মুখ হা হয়ে আসে। কেননা স্টেজের ওপর বেশ ভাব নিয়ে দাঁড়িয়ে আছে রৌদ্র, অনিক, আসিফ, রামিম। প্রত্যেকেই এক হাতে লুঙ্গি ধরে রেখেছে। রৌদ্রের ডানহাতে ঝুলছে একটি সিলভার কালার ঘড়ি। সবার চোখে কালো চশমা। ছেলেগুলোর এহেন কার্যক্রমে সবার মাঝেই এখন ভিন্ন এক উৎকণ্ঠা। সবাই একসাথে চিয়ার্স করে যাচ্ছে তাদের। কেউ কেউ তো উত্তেজিত হয়ে বাঁশিও বাজাচ্ছে। প্রায় মিনিট খানেক পর সবাই গানের তালে তালে অসাধারণ স্টেপে নাচ শুরু করে। পেছনে থাকা রামিম, আসিফ খুব একটা ভালো না নাচলেও সামনে থাকা রৌদ্র আর অনিক যেন সেইকমতিটা নিমিষেই পূরণ করে দিচ্ছে। এদিকে ভিন্ন ভিন্ন হিন্দি গান বেজে চলছে, আর সেই সাথে তাল মিলিয়ে নেচে যাচ্ছে ছেলেগুলো। অন্যদিকে ছেলেগুলোর নাচের দিকে অনিমেষ চোখে তাকিয়ে আছেন কবির সাহেব। মুখে তার মৃদু হাসির ঝলক। পাশ থেকে ভাইয়ের হাসি দেখে সাব্বির সাহেব আধো আধো গলায় বললেন, খুব সুন্দর নাচছে ছেলেগুলো। তাই না ভাইজান? ছেলেগুলো আমার এত বড় হয়ে গেল কবে সাব্বির? এই পানি দে। এক প্রকার হাঁপিয়ে ওঠে কথাটা বলল রৌদ্র। স্টেজের ওপর থেকে হেসে খেলে নেমে আসে ছেলেটা। চোখে এখনো বরাবরের মতো কালো চশমা আটা। এক হাতে লুঙ্গি উঁচিয়ে হি হি করে হাসছে ছেলেটা। নাচার দরুন শরীর প্রায় ঘেমে নিয়ে একাকার অবস্থা। দূর থেকে আশেপাশের মেয়েরা যেন তাকে নিয়ে এক প্রকার কানাঘুষায় ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কেউ তো নিজের দৃষ্টিই ফেরাতে পারছে না এই দুই সুদর্শনের ওপর থেকে।
রৌদ্রের চৌকস উজ্জ্বল শ্যামলা মুখটায় ঘামের বিন্দুগুলো রঙিন বাতির আলোতে কেমন চিকচিক করছে। শুধু যে তাকেই আশেপাশের মেয়েরা চোখ দিয়ে গিলে খাচ্ছে এমন না। রৌদ্রের পাশে থাকা অনেক বেচারাও যে ইতোমধ্যেই বহুজনের নজরে পড়েছে। ছেলেটার গোলগাল ফর্সা মুখটা ঘামে ভিজে লাল হয়ে আসার উপক্রম। চোখ থেকে চশমা খুলে সেটা ঝুলিয়ে রেখেছে গলার কাছে। ছেলেটার থুতনিতে ভাঁজ পড়া, তার ওপর গালভরা হাসি যেন এ মুহূর্তে তাকে বড্ড প্রাণবন্ত করে তুলেছে। অনিক, রৌদ্র একসাথে লুঙ্গি উঁচিয়ে হেঁটে আসে সামনের দিকে। ঠিক তখনই তাশরিক সাহেব এসে একসঙ্গে জড়িয়ে ধরে দুজনকে। অতঃপর উল্লাসিত কণ্ঠে বলে ওঠে, আহ, আমার দুই বাপজান তো এক্কেবারে ফাটিয়ে দিয়েছ। খুব ভালো হয়েছে তোমাদের নাচটা। কথাগুলো বলে তাদেরকে ছেড়ে দিলেন তাশরিক সাহেব। হাসি হাসি মুখে কিছুক্ষণ ভাবতে লাগলেন কিছু একটা। তারপর ভাবনা শেষে সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, কিন্তু তোরা এত সুন্দর নাচ শিখলি কবে? এহেন কথায় মুখ টিপে হাসতে লাগল অনিক। রৌদ্র একবার মুচকি হাসল। পরক্ষণেই রাশভারী গলায় বলল, বহু আগে থেকেই এটার প্র্যাকটিস করছিলাম চাচ্চু। সারপ্রাইজ দিব বলে কাউকে জানাইনি। তাশরিক সাহেব আবারও হাসলেন। মাথা ঝাঁকিয়ে দুজনের কাঁধে হাত রেখে বললেন, বাপজান আমার, তোদের দুজনকে দেখে তো মনে হচ্ছে আমি আমার যৌবনের দিনগুলোকে আবারও দেখে ফেললাম। আমিও কিন্তু তোদের মতো এমনই নাচতাম। পরক্ষণেই একবার আশেপাশে নজর ঘুরিয়ে আরেকটু সতর্ক হয়ে নিচু গলায় বললেন, বন্ধু বান্ধবদের বিয়েতে আর কি, কিন্তু বড় ভাইজানেরা এসব জানে না। বলেই আবারও হাসতে লাগলেন তাশরিক সাহেব। তাকে দেখে রৌদ্র আর অনিকও হেসে ওঠে। ভাইয়া, তোমরা দুজন এত সুন্দর নাচতে পারো। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না আমি সত্যি তোমাদের নাচতে দেখেছি। রুহিন এমন আপ্লুত কথায় মুচকি হাসল রৌদ্র। বোনের মাথায় আলতো হাত বুলিয়ে তাকে সযত্নে বুকে টেনে জিজ্ঞেস করে, কেমন লাগলো সারপ্রাইজটা? রুহি ভাইয়ের বুকে মাথা রেখেই খিলখিল করে হাসছে। গলায় একরাশ মুগ্ধতা এনে ফটফট কণ্ঠে বলল, জাস্ট ফ্যাব। সত্যি তুমি আর অনি ভাইয়া ফাটিয়ে দিয়েছ একদম। এই, শুধু কি রোদ আর অনিকই নেচেছে নাকি? আমি আর রামিমো তো নেচেছি। কই আমাদের কথা তো বললি না। হুহ। পেছনে থেকে আসিফের মেকি অভিমানী কণ্ঠ কানে আসতেই জিভ কাটে রুহি। ভাইয়ের বুক থেকে সরে এসে আসিফের দিকে তাকায় মেয়েটা। মুখে একটা মিষ্টি হাসি টেনে আসিফের এক হাত জড়িয়ে ধরে নিজেকে শুধরে নেবার ন্যায় বলল, আরে, আমি তোমাদের কথাও বলতাম, কিন্তু তার আগেই তুমি কথাটা বললে বিধায় আর বলা হলো না। আসিফ রুহির অলক্ষ্যে হাসল। তৎক্ষণাৎ মুখে আবারও মেকি অভিমানী ছাপ বজায় রেখে বলল, থাক থাক, আর ওই মিষ্টি কথা বলে ঘুষ দিতে হবে না। ওই দুটো বাদর আগে থেকেই প্ল্যানিং করে প্র্যাকটিস করে রেখেছিল আর আমায় কিনা বলল দুদিন আগে। তো এই দুদিনে কি আর এর চেয়ে ভালো নাচা সম্ভব বল? রুহি তৎক্ষণাৎ মাথা নাড়াল। আসিফের কথায় সায় দিয়ে তার পক্ষ টেনে বলল, হ্যাঁ তাই তো। তুমি মাত্র দুদিনে এত ভালো কভার করতে পেরেছ, তাহলে ভাবো একবার। তুমি যদি আরও আগে থেকে প্র্যাকটিস করতে তাহলে নির্ঘাত ওদের চেয়ে ভালো করতে। এক্স্যাক্টলি। আমিও তো ওইটাই বলি। রুহি আর আসিফের এহেন কথোপকথনে উপস্থিত বাকিরা ঠোঁট টিপে হাসছে। এই মুহূর্তে তারা মুখ খোলা মানেই ব্যাপারটা আরেকটু ঘেটে যাওয়া। কি দরকার বেচারা আসিফকে আরেকটু ঘাটার? এত ভালো নাচ শিখলি কবে তোরা? আমি তো একটা মুহূর্তের জন্য নিজের দৃষ্টি ফেরাতে পারলাম না তোদের ওপর থেকে। মেহরিন বেগমের কথায় মুচকি হাসল রৌদ্র। সে মুখ খুলবে তার আগেই পাশ থেকে অনেক ছটফট কণ্ঠে বলে, ওটা তো একটা ছোটখাটো সারপ্রাইজ ছিল ফুপ্পি। এটুকুতেই এতটা অবাক হলে চলবে? সামনে তো আরও আছে। মেহরিন বেগম অবাক হলেন। তিনি কিছু বলবেন তার আগেই পাশ থেকে রাইসা বেগম বলে ওঠেন, বাহ, এতক্ষণে না একটা বিয়ে বাড়ির ফিল আসছে। তা আর কি কি সারপ্রাইজ বাকি আছে তোমাদের? তার সময় আসলেই দেখতে পারবে ছোট মা। এখন আপাতত সেটা সারপ্রাইজই থাক। রৌদ্রের কথায় আলতো হাসলেন রাইসা বেগম। তারা সবাই আরও কিছু কথা বলছিল, তখনই রাফিয়া বেগম সেখানে উপস্থিত হন। হাতে তার জুসের ট্রে।
তিনি ট্রেটা অনিক আর রৌদ্রের সামনে এগিয়ে বললেন, একটু জুস খেয়ে নেও আব্বু, শরীরটা তো একেবারে ঘেমে গেছে। অনিক তো রাফিয়া বেগমের কথা শেষ করবার আগেই গ্লাস তুলে গটগট করে গিলে ফেলে সবটা। উপস্থিত সবাই তার এমন কাণ্ডে আরেক দফা হেসে ওঠেন। কিয়তক্ষণ বাদে রৌদ্র একটা গ্লাস উঠিয়ে বলল, মেজো মা, আসিফ ভাইয়া আর রামিমকেও দিতে হবে, ও নিয়ে তোর ভাবতে হবে না, আমি দিয়ে এসেছি ওদের। পেছনে থেকে মায়ের কণ্ঠ কানে আসতেই ফিরে তাকাল রৌদ্র। জুবাইদা বেগম মৃদু হেসে এগিয়ে আসেন ছেলের কাছে। ছেলেকে একটু নিচু করে তার কপালে একটা ছোট্ট চুমু বসিয়ে দেন সন্তপর্ণে। তারপর ছেলেকে ছেড়ে দিয়ে বলেন, আমার ছেলেগুলো তো দেখছি সবকিছুতেই অলরাউন্ডার। মায়ের কথায় আলতো হাসল ছেলেটা। মাকে নিজের বাহুডোরে আগলে নিয়ে বলল, দেখতে হবে না ছেলেটা কার। রৌদ্রের এমন কথায় উপস্থিত সবাই একসাথে সায় দিয়ে ওঠে। এরই মাঝে অনিক মেকি গাল ফুলিয়ে নাক টেনে বলল, শুধু রোদ ভাইকেই চুমু, আর আমাকে একটাও না, তাই না? জুবাইদা বেগম ফিক করে হেসে দিলেন ছেলেটার কথায়। রৌদ্রকে ছেড়ে দিয়ে অনিকের কাছে গিয়ে ছেলেটার কানটা হালকা টেনে দিয়ে বললেন, ইস, তোমায় কি আদর না করে থাকা যায় আব্বা? বলেই তিনি কান ছেড়ে দিয়ে সযত্নে চুমু খেলেন অনিকের কপালে। পরপর দুটো চুমু খেয়ে বললেন, খুব ভালো নেচেছ আব্বা, তোমার পছন্দ হয়েছে বড়মা? পছন্দ বই কি, খুব পছন্দ হয়েছে। এই মেয়ে শোনো। অচেনা কারো ডাকে পেছনে ফিরে অরিন। পেছনে তাকাতেই দেখতে পেল রাইসা বেগমের বড় ভাইয়ের ছেলে রামিমকে। রামিম একটা মিষ্টি হাসি দিয়ে এগিয়ে আসে অরিনের কাছে, প্রায় অনেকটা কাছাকাছি এসে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। হুট করে এমন প্রশংসা শুনে অন্য কারোর খুশি হওয়া থাকলেও অরিন যেন কিছুটা অপ্রস্তুত হল। সে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, জি ধন্যবাদ, আপনাকেও যথেষ্ট সুন্দর লাগছে। অরিনের মুখে নিজের প্রশংসা শুনে রামিমের যেন আকাশের চাঁদ হাতে পাবার ন্যায় অবস্থা। সে আবারও চমৎকার হেসে বলল, হ্যাঁ তা আমি জানি। আচ্ছা ওসব বাদ দাও, আগে বলো আজকে আমাদের নাচ কেমন লাগলো তোমার? অরিন থমকাল। তৎক্ষণাৎ তার চোখের সামনে ভেসে ওঠে তখনকার করা রৌদ্রের নাচ। মেয়েটা অন্য কারো নাচ দেখলে না বলবে কেমন হয়েছে? সে তো শুরু থেকেই তার রোদ ভাইয়ের দিকে অনিমেষ চোখে তাকিয়েছিল। কতবার যে চেয়েছিল নিজের চোখটাকে সরাতে, কিন্তু বেহায়া চোখ দুটো সে কথা মানলে তো। অরিনকে এমন নিজের ভাবনায় বিভোর থাকতে দেখে তার সামনে তুড়ি বাজাল রামিম। সাথে সাথে চমকে উঠে অরিন। খানিকক্ষণ হাঁসফাঁস করতে থাকে মেয়েটা। পরমুহূর্তে রামিমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে প্রস্থান ঘটায় অরিন। অন্যদিকে তার এহেন ব্যবহারে পুরোদস্তুর অবাক হল ছেলেটা। মনে মনে ভাবছে, এটা কি হল? আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ সবটাই পরখ করছিল রৌদ্র। ইস, বিয়ে বাড়ি না হলে আজকে যে রামিমের কি হতো? এই রোদ দ্বারা চলতি পাগুলো হঠাৎ ডাকে থেমে যায় রৌদ্রের। পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় শিশির হন্তদন্ত হয়ে হয়ে তার দিকেই ছুটে আসছে। রৌদ্র শটানভাবে দাঁড়িয়ে রইল নিজ জায়গাতে। কিয়তক্ষণ বাদেই শিশির তার সামনে এসে হাঁপাতে থাকে। ছুটে আসার দরুন মেয়েটা হাঁপিয়ে উঠেছে কেমন। রৌদ্র কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল ভ্রুকুটি করে। অতপর মিনিট খানেক পর রাশভারী গলায় বলে ওঠে, কি সমস্যা? এভাবে দৌড়াচ্ছিস কেন? শিশির তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। আর পারবেই বা কিভাবে? মেয়েটা তো হাঁপিয়েই কুল পাচ্ছে না। শিশিরকে চুপ করে থাকতে দেখে রৌদ্র আবারও তাড়া দিয়ে বলতে থাকে, কি রে, কিছু বলবি? নাকি আমি চলে যাব? আমার একটা কাজ আছে, যেতে হবে ইমিডিয়েটলি। রৌদ্রের এমন ব্যবহারে খানিকটা অবাক হল শিশির। মেয়েটা তার সামনে এমন হাঁপাচ্ছে অথচ সে কি না নিজের ব্যস্ততা দেখাচ্ছে তাকে। কোথায় সে আরও সফট হয়ে কথা বলবে তা না করে সে এমন বিহেভ করছে? বিষয়টা ভাবতে ভাবতেই শিশিরের মনক্ষুণ্ণ হল। মেয়েটার চোখ দুটোর কোটর ভরে আসলো মুহূর্তেই। সে ছলছল চোখজোড়া আড়াল করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রৌদ্রের সামনে। অন্যদিকে এখন রৌদ্রের মন মেজাজের যা অবস্থা,
তাতে করে এ মুহূর্তে তার কাছে অন্য কারো অতি মিষ্টি কথাও যেন ভীষণ তেতো ঠেকেছে। এই মুহূর্তে ছেলেটা শিশিরের কাণ্ডে যথেষ্ট বিরক্ত হল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে এক প্রকার খেকিয়ে ওঠে সে। এই, তুই কিছু না বললে আমি আটকালি কেন? তোর কাছে কি মনে হয় আমার কাছে অঢেল ফুরসত পড়ে থাকে? শুনে রাখো শিশির, আমার কাছে নষ্ট করবার মতো একদম সময় নেই। আর ভুলেও কখনো এমন করে আমার সময় নষ্ট করবি না। শক্ত কথাগুলো শেষ করে রৌদ্র তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান ঘটায়। অন্যদিকে তার চলে যাওয়ার পানে ছলছল চোখে তাকিয়ে রইল শিশির। মেয়েটার বুকটায় কেমন হঠাৎ করেই ব্যথা শুরু হয়ে গেল। এতগুলা বছরে একবারের জন্য রোদ তার সাথে এতটা শক্ত ভাষায় কথা বলেনি। তাহলে আজ হঠাৎ কি হলো ছেলেটার? সত্যিই কি ও রোদের সময় নষ্ট করে? ওর সাথে কথা বলাও কি রোদের জন্য সময় নষ্ট? আচ্ছা, রোদ না ওকে ভালোবাসে? তাহলে ওর ছলছল চোখ দেখেও কেন থমকাল না রোদ? কেন ওর কণ্ঠ নরম হল না? আচ্ছা, রোদ সত্যি ওকে ভালোবাসে তো? আরে, আপনাকে কতবার বললাম আমি ওই আইসক্রিমটাই নিব। আরে আফা, দোকানে ওইডা এক পিসি আছিল। এখন তো ওইডা শহুরে ভাইজান নিয়া গেল। আমি আফনেরে এখন কইতে দেই কন্ত? দোকানির কথায় আরেক দফা খেকিয়ে উঠল ফারিন। চোখে মুখে স্পষ্ট রাগ ফুটিয়ে বলতে লাগল, আপনি তো আচ্ছা লোক। আমি প্রথমে এসে ওই আইসক্রিমটার দাম দিল আমার, আপনি কি না আমার কেনা আইসক্রিম আমায় না দিয়ে অন্য একজনকে দিয়ে দিলেন? এটা কেমন নীতি? ফারিনের কথায় দোকানি চুপ করে গেল। মুহূর্তেই লোকটার চোখ মুখে ফুটে ওঠে অপরাধী ছাপ। তিনি খানিকক্ষণ আমতা আমতা করে বললেন, আফা ছড়ি। আসলো দোকানটাতে এত ভিড় আছিল যে আমি ভুলে আফনেরটা আরেকজনেরে দিয়া লাইছি। আমি এখন কি করমু কন? লোকটার ভুল স্বীকার করা দেখে থামল ফারিন। কিছুক্ষণ রাগে গজগজ করতে করতে পাশে থাকা মেয়েটার হাত ধরে হাঁটা শুরু করে গ্রামের মেঠোপথ দিয়ে। অন্যদিকে দোকানি আফসোসের চোখে তাকিয়ে দেখল তাদের চলে যাওয়া। ঠিক তখনই তার সামনে একটা ১০০ টাকার নোট এগিয়ে দেয় একজন। নিন, আইসক্রিমের টাকাটা রাখুন। অনিকের কথায় সম্বিত ফিরে পেল দোকানি। অনিকের দিকে সরু চোখে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, আফনেরে কি আইসক্রিমটা দিছিলাম? অনিক ভ্রু কুচকাল। অতঃপর বলল, হ্যাঁ তো। দোকানি এবার নিজের ভুলগুলো আবারও বলতে শুরু করে, আর কইয়েন না ভাই, আরেকটু আগে দুইজন আফা আইছিল, তারা আফনের খাওয়া আইসক্রিমটার দাম আগেই দিয়া ফেলাইছিল। তখনই আপনিও ওই আইসক্রিমটাই চাইছিলেন। আর আমার দোকানে ভিড় বেশি থাকায় আমিও আর খেয়াল করি নাই আমি কারে দিতাছি। অনিক লোকটার কথায় অবাক হল। মনে মনে তারও কোথাও অপরাধবোধ অনুভব হচ্ছে। সে দোকানিকে বলল, আচ্ছা, মেয়েগুলো কোন দিকে গিয়েছে? ওই তো ওইদিকে। দোকানির কথা মোতাবেক অনিকও ছুট লাগায় সেদিকে। তাকে এমন ছুটতে দেখে অদূরে দাঁড়িয়ে থাকা রৌদ্র কিছুটা অবাক হল। পরক্ষণে সেও পিছু নিল অনিকের। বেশ কিছুটা পথ সামনে এগোতেই মেয়ে দুটোর দেখা পায় অনিক। সে পেছনে থেকে ডাক ছুড়ল তাদের উদ্দেশ্যে, এই যে মিস, শুনছেন? একটু দাঁড়ান প্লিজ। হঠাৎ কোন আগন্তুকের ডাকে থমকায় মেয়ে দুটো। কিছুক্ষণ আমতা আমতা করে পেছনে ফিরল ফারিন। তৎক্ষণাৎ তার হাত দুটো চেপে ধরে পাশের মেয়েটা। ফারিন তার পাশে থাকা মেয়েটার দিকে তাকাতেই দেখতে পায় মেয়েটার ভীতসন্ত্রস্ত চাহনি। ফারিন চোখ দিয়ে আশ্বস্ত করল মেয়েটাকে। পরক্ষণেই আবার পেছনে ফিরে অনিকের দিকে তাকিয়ে কড়া গলায় বলে, কি হয়েছে? ওভাবে ডাকছেন কেন? অনিক এগিয়ে আসে। চোখে মুখে খানিকটা লজ্জিত ভাব ফুটিয়ে তুলে বলে, আসলো তখন আপনাদের আইসক্রিমটা আমিই খেয়েছিলাম। বিশ্বাস করুন, আমি একদমই জানতাম না বিষয়টা। ফারিন এতক্ষণে বুঝল ব্যাপারটা। কপাল হতে বিরক্তির ভাব সরিয়ে আগের ন্যায় বলল, ওহ, বুঝলাম। যাই হোক, আর কিছু? মেয়েটার অমন সোজাসাপটা কথায় ভরকাল অনিক। ছেলেটা কিছুক্ষণ থমথমে মুখে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে বলতে লাগল, না, আর কিছু না। অনিকের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে আবারও হাঁটা শুরু করে মেয়ে দুটো। কিছুটা পথ এগোতেই সামনে থেকে আসা একটা অটোরিকশা হুট করে ফারিনের পাশের মেয়েটার পায়ের ওপর উঠিয়ে দেয়।
মেয়েটা তৎক্ষণাৎ ব্যথাতুর শব্দ করে ধপ করে বসে পড়ে মাটির রাস্তাটায়। এতক্ষণ পেছনে থেকে তাদের দিকেই তাকিয়েছিল অনিক। যেই না পুরো ঘটনা তার বোধগম্য হল, তখনই সে তড়িঘড়ি করে ছুটে আসে তাদের কাছে। ব্যথা পাওয়া মেয়েটা মাথা নিচু করে বসেছিল মাটিতে। অনিক সেদিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, মিস, আপনি খুব বেশি ব্যথা পেয়েছেন? তার ওমন উদ্ভট কথায় বিরক্ত হল ফারিন। খেকিয়ে ওঠে বলতে লাগল, আশ্চর্য, আপনি কি বোকা? একটা মানুষের পায়ের ওপর রিকশার চাপ লেগেছে আর আপনি কি না তাকেই জিজ্ঞেস করছেন সে ব্যথা পেল কি না? ফারিনের কথায় থতমত খেয়ে যায় অনিক। বেচারা আবারও লজ্জিত হল নিজের বোকামিতে। ফারিন এবার অনিকের থেকে নজর সরিয়ে রিকশাওয়ালার দিকে রাখল। পরক্ষণে মুখাবয়ব আরও কিছুটা শক্ত করে গলায় ঝাঁঝ এনে বলল, ওই মিয়া ওই, নিচে নামেন, এক্ষুনি নিচে নামেন কইতাছি। রিকশাওয়ালা ভরকে যায় ফারিনের কথায়। লোকটা হালকা ফাঁকা ঢোক গিলে রিকশা ছেড়ে নিচে নামে। নিজের দোষ থাকা সত্ত্বেও তা একপ্রকার উপেক্ষা করে বলতে থাকে, দেহে নাফা, আমার কোন দোষ নাই। হেইতেই হুট কইরা আমার রিকশার পায়ার সামনে আয়া পড়ছে। এখন এনে আমার কি দোষ বলেন? লোকটার কথায় আরেক দফা মেজাজ বিগড়ে যায় ফারিনের। সে বেশ কিছুক্ষণ তর্ক করতে থাকে লোকটার সঙ্গে। পরক্ষণেই আর কুলোতে না পেরে বলে ওঠে, ওই আপনি চিনেন আমি ক্যাডা? আমি হইছি এই এলাকার মেম্বরের মাইয়া, তুরাগ মজুমদারের একমাত্র মেয়ে মাহেলা ফারিন। আর শুধু এটাই না, আমার নানাকে জানেন? আব্দুল মান্নান এহসান। এইবার বুঝো রাইখা কথা কইয়েন। সামনে থাকা রিকশাওয়ালা তৎক্ষণাৎ চমকে উঠে ফারিনের কথায়। লোকটা ভয়ে শুষ্ক ঢোক গিলে আমতা আমতা করতে থাকে। হাছা নাকি? আফনে মেম্বারের মাইয়া? ওই মিয়া, হাছা মানে? আফনে কি আমার বেয়াই লাগেন নাকি যে আপনের লগে মিছা কথা কইয়া মস্করা করতে ওইব? এহেন কথায় রিকশাওয়ালার মুখটা তৎক্ষণাৎ চুপসে যায়। সে নিজের ভুল স্বীকার করে ফারিনের কাছে ক্ষমা চাইতে থাকে অনবরত। অন্যদিকে পেছনে দাঁড়িয়ে থাকা অনেক হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। বারবার তার মনে হচ্ছে, কানটা বুঝি মাত্রই ভুল শুনল। আসলেই কি ও যা ভাবছে, তাই সত্যি? মেয়েটা সত্যিই এহসান বাড়ির? নিজের ভাবনার এক পর্যায়ে অনিকের খেয়াল হল মাটিতে উবু হয়ে গোঙাতে থাকা মেয়েটাকে। অনিক তার সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ে নিজের এক হাত বাড়িয়ে মেয়েটার সামনে এগিয়ে ধরে বলল, মিস, আমার হাতটা ধরে ওঠার চেষ্টা করুন। তৎক্ষণাৎ মাথা উঁচিয়ে তুলল মেয়েটা। যা দেখে থমকে গেল অনিক। হুট করেই গায়ে যেন তার এক অদ্ভুত শিরশিরানি বয়ে গেল। ছেলেটা হতবিহব্বল হয়ে তাকিয়ে রইল মেয়েটার পানে। হয়তো চোখ দুটো তার সত্যি বিশ্বাস করতে পারছে না মেয়েটাকে। অনিক ফাঁকা ঢোক গিলল। চোখের পাতাও বুঝি থমকে গেছে ছেলেটার। ঠিক তখনই পেছনে থেকে ভেসে আসে ফারিনের তেজপূর্ণ কণ্ঠ। যে সরেন সামনে থেকে, এই ইকরা আয়তো, আমার হাতটা ধরে একটু কষ্ট করে রিকশাটায় উঠে বসো। উনি যেহেতু তোর ক্ষতি করছে, সেহেতু উনার রিকশাতেই বাড়ি অবধি যাব। চল। ফারিনের কথায় ইকরা সম্মতি জানিয়ে মাথা নাড়ল। ফারিনের বাড়িয়ে রাখা হাতটা আঁকড়ে ধরে বহু কষ্টে উঠে দাঁড়ায় মেয়েটা। তারপর কোনোরকমে হেঁচড়ে হেঁচড়ে চলে যায় রিকশা অবধি। রিকশায় উঠে পড়তেই রিকশাটা ছুটে চলে ধীর গতিতে। অন্যদিকে অনিক বেচারা এখনও আগের ন্যায় বসে আছে মাটিতে। সে কিয়তক্ষণ বাদেই উঠে দাঁড়িয়ে হতভম্বের ন্যায় বিড়বিড়িয়ে বলল, মায়াবিনী। ঠিক তখনই কাঁধে কারোর শীতল স্পর্শ পেতেই চমকে উঠে অনিক। তৎক্ষণাৎ পাশে তাকাতেই দেখতে পায় রৌদ্রকে। অনিক কিছুক্ষণ তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎই বলে ওঠে, ভাইয়া, ওই মেয়েটা। হুম, ইকরা, সাইয়েদা জান্নাত ইকরা, আমাদের বড় ফুপ্পির মেয়ে। আরেক দফা অবাক হল অনিক। অবাকের জেরে এক কদম পিছিয়ে যায় ছেলেটা। হতবাক হয়ে বলল, মায়াবিনী বড় ফুপ্পির মেয়ে? রৌদ্রের মুখভঙ্গি একবারেই নিরুত্তাপ। সে কোনরূপ ভনিতা ছাড়াই উত্তর দেয়, হ্যাঁ। অনিক কিছুক্ষণ চুপ করে রইল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল নিজ জায়গাতে। তা দেখে এগিয়ে আসে রৌদ্র। অনিকের কাঁধে আলতো হাত রেখে বলে,
ইকরা বড় ফুপ্পির মেয়ে বলে কি তুই পিছিয়ে যাবি? তড়িৎ গতিতে মাথা তুলল অনিক। গলায় যথেষ্ট দৃঢ়তা এনে বলে ওঠে, যাকে একবার এই মনের মণিকোঠায় বসিয়েছি তাকে এত সহজে কিভাবে ছাড়ি বলো তো? এটা যে সম্পূর্ণ অসম্ভব। কি রে, তোরা কই ছিলি এতক্ষণ? ওদিকে মেয়েটাকে মেহেদি পরাচ্ছে, অনুষ্ঠান চলছে। তোরা না হয় মেহেদি না লাগাস, অন্তত বোনটার সঙ্গে সময় তো কাটাতে পারিস। তাই না? মায়ের কথায় মাথা নাড়ায় রৌদ্র। পাশ থেকে অনিকের হাতটা ধরে তাকে নিয়ে যায় স্টেজের কাছে। তাদেরকে একসঙ্গে দেখতে পেয়ে রুহি বলে ওঠে, ভাইয়া, কোথায় ছিলে তোমরা? আমি সেইতক্ষণ যাবৎ অপেক্ষা করছি তোমাদের জন্য। বোনের কথায় মুচকি হাসল রৌদ্র। এগিয়ে এসে পাশে বসল মেয়েটার। অতঃপর রুহির এক হাত সামনে টেনে এনে বলল, বাহ, মেহেদিটা তো বেশ সুন্দর লাগছে তোর হাতে। একেবারেই নিখুঁত। ভাইয়ের মুখে এহেন প্রশংসা শুনে খুশিতে গদগদ হয়ে ওঠে মেয়েটা। আপ্লুত কণ্ঠে বলে ওঠে, তুমি যখন বলেছ তাহলে নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে। আচ্ছা, মেহেদিটা কি ভালো লাগছে? বেশ সুন্দর লাগছে। মুচকি হাসল রুহি। পরক্ষণেই তার দৃষ্টি আটকে পড়ল সামনে বসে থাকা অনিকের ওপর। ছেলেটা কেমন থমথমে মুখে বসে আছে। রুহি ডাকল তাকে, অনি ভাইয়া। হঠাৎ ডাকে এক প্রকার হকচকিয়ে ওঠে অনিক। আশপাশে একবার এলোমেলো দৃষ্টি ফেলে ডাকের উৎস খুঁজতে লাগল ছেলেটা। তার এমন ভাবভঙ্গিতে রৌদ্র গম্ভীর মুখে বসে থাকলেও উদ্বিগ্ন হল রুহি। সে চিন্তিত গলায় শুধায়, অনি ভাইয়া, কি হয়েছে তোমার? অনিক এবার দৃষ্টি তাক করল রুহির ওপর। সন্দিহান গলায় বলল, কিছু বললি? এ পর্যায়ে রুহি ভ্রুকুচকায়। তারপর বলে ওঠে, কি হয়েছে তোমার? কি ভাবছিলে অমনভাবে? অনিক কেমন চোর ধরা পড়ার ন্যায় কাচুমাচু করতে লাগল। প্রসঙ্গ এড়াতে বলল, না, তেমন কিছু না। বাদ দে এসব। আচ্ছা দেখি তোর মেহেদিটা কেমন হয়েছে। বলেই এগিয়ে আসে সে। অন্যদিকে রুহি এখনও অবাক চোখে তাকিয়ে রইল অনিকের পানে। ছেলেটার চেহারায় স্পষ্ট কিছু লুকোনোর চেষ্টা। যা, এত কষ্ট করে মেয়েটার পছন্দের মিষ্টিটা তৈরি করলাম আর এটাই কি না মেয়েটার সামনে দিতে ভুলে গেলাম। ধ্যাত, এই ভুলো মন নিয়ে না আর পারি না। বিরক্তি নিয়ে একা একাই বিড়বিড় করছেন রাফিয়া বেগম। এই মুহূর্তে তিনি বেশ বিরক্ত নিজের এমন ভুলো মনা কর্মকাণ্ডে। মিষ্টির থালাটা হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হতে লাগলেন তিনি। কিন্তু দুপা এগোতেই মাথার ওপর থেকে আঁচলটা খসে পড়ল আলগোছে। এই পর্যায়ে আরেক ধাপ বিরক্ত হলেন তিনি। বয়সের হালকা ছাপ পড়া গৌর বর্ণের স্নিগ্ধ সুশ্রী মুখখানায় স্পষ্ট দেখা মিলল বিরক্তির আভাস। তিনি হাতের থালাটা এক হাতে নিয়ে যেই না আঁচলটা মাথায় উঠাতে যাবেন তার আগেই কেউ একজন এসে সন্তর্পণে তার ঘোমটাটা টেনে দেয় মাথায়। রাফিয়া বেগম চকিতে দৃষ্টি ফেলল সামনে। পরক্ষণেই অতিপরিচিত মুখখানা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। চোখে মুখে কৃতজ্ঞতার ছাপ ফুটিয়ে চলে যেতে নিবেন তার আগেই আবারও তার পথ আটকে দাঁড়ান সাব্বির সাহেব। রাফিয়া বেগম ভ্রু গোটায়। স্বামীর পানে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করেন, কি হল? সাব্বির সাহেব প্রত্যুত্তরে মুচকি হাসল। স্ত্রীর স্নিগ্ধ সুশ্রী মুখশ্রীতে মুগ্ধ নয়নে তাকিয়ে রইলেন কিয়তক্ষণ। হাত বাড়িয়ে স্ত্রীর ঘামে ভেজা কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিলেন আলগোছে। তারপর পকেট থেকে রুমালটা বের করে সযত্নে মুছে দিলেন স্ত্রীর ঘামে ভেজা ললাট। রাফিয়া বেগম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখলেন স্বামীর যত্নে ভরা কর্মকাণ্ড। মনে মনে ভাবলেন, কথায় আছে সময়ের সাথে সাথে নাকি ভালোবাসা কমে। কিন্তু কই, তার সাথে তো এমনটা হল না। এই মানুষটার এহেন কর্মকাণ্ডই কি যথেষ্ট নয় উক্ত যুক্তিটাকে মিথ্যা বলার? সাব্বির সাহেব সময় নিয়ে তাকিয়ে রইলেন স্ত্রীর পানে। অতঃপর মুগ্ধতা মিশ্রিত কণ্ঠে বললেন, সুন্দর লাগছে তোমায় রাফো। রাফিয়া বেগম লজ্জালু হাসলেন। মুখের ওপর ছেয়ে যাওয়া রাজ্যের লজ্জাগুলো ঢাকবার ন্যায় কপট রাগী ভাব নিয়ে বললেন, কি সব বলছ? কেউ শুনলে কি ভাববে বলো তো? দেখি সরো আমার সামনে থেকে। সাব্বির সাহেব বেশ বুঝলেন স্ত্রীর মনোভাব। তিনি মৃদু হেসে নিচু গলায় বললেন, কেউ শুনলেই কি, আর না শুনলেই কি? উহু উহু উহু,
তৎক্ষণাৎ পেছনে থেকে ভেসে আসা কাশির শব্দে দুজনেই হকচকিয়ে ওঠে পেছনে ফিরলেন। দেখতে পেলেন অদূরেই দাঁড়িয়ে মিটমিটিয়ে হাসতে থাকা তাশরিক সাহেব আর তায়েফ সাহেবকে। তাশরিক সাহেব বহুকষ্টে হাসি থামিয়ে হালকা গলা খাকারি দিয়ে বললেন, মানে ভাইজান, আমরা সত্যিই কিছু শুনিনি, এমন কি দেখিওনি, তাই না ছোট ভাইজান? হুট করে নিজেকে এমন সাক্ষী ধরায় ভ্যাবাচ্যাকা খেলেন তায়েফ সাহেব। একবার ছোট ভাইয়ের দিকে সন্দিহান চোখে তাকাতেই দেখতে পেলেন ছোট ভাইয়ের চোখ টিপে দেওয়া সতর্কবার্তা। তিনি খানিকক্ষণ দোনো-মনো করে বললেন, হ্যাঁ হ্যাঁ ভাইজান, দেখেছি। কথাটা শেষ করবার আগেই বা হাতে জোরালো চিমটির আঘাত পেতেই সম্বিত ফিরল ওনার। পরক্ষণেই জিভ কাটলেন নিজের বলা বোকা কথায়। নিজেকে শুধরে নিতে ফের বললেন, না না, কিচ্ছু দেখিনি ভাইজান, শুনিওনি। দেবরদের সামনে এহেন কাণ্ডে বেশ লজ্জা পেলেন রাফিয়া বেগম। তিনি তড়িঘড়ি করে জায়গা ত্যাগ করলেন। সেই বয়সে এসেও এই লোকটার জন্য এমন লজ্জায় পড়তে হল। অন্যদিকে সাব্বির সাহেব নিজ জায়গায় দাঁড়িয়ে আমতা আমতা করতে লাগলেন। ভাইদেরকে এখনো হাসতে দেখে এক প্রকার খেকিয়ে ওঠে বলতে লাগলেন, এখানে এত হাসির কি হলো বুঝলাম না। তৎক্ষণাৎ হাসি থামালেন দুজন। একবার একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে আবারও ফিক করে হেসে দিলেন দুজনে। তাদের দেখে সাব্বির সাহেব হার মানলেন। অতঃপর নিজেও হাসতে লাগলেন ভাইদের সাথে। শিশির, ওখানে একা একা বসে আছো কেন? পেছনে থেকে ভেসে আসা রাইসা বেগমের কণ্ঠে নড়েচড়ে বসল মেয়েটা। হাতের উল্টো পিঠে চোখ দুটো মুছে নিয়ে নাক টানল খানিকটা। পুকুর ঘাটের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে তৎক্ষণাৎ। তাকে দেখে এগিয়ে আসেন রাইসা বেগম। রঙিন বাতির টিমটিম আলোয় মেয়েটার মলিন মুখখানা দেখে বড্ড মায়া হল তার। তিনি হাত বাড়িয়ে মেয়েটার চিবুকে আঙুল ঠেকিয়ে মুখটা উঁচু করলেন। সন্দিহান গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? এভাবে একা বসে আছো কেন? মন খারাপ নাকি? শিশির ভেজা চোখে আলতো হাসল। বলল, না ছোট আন্টি, আসলো বাড়ির গান বাজনার শব্দে মাথাটা কেমন ঝিমঝিম করছে, তাই এখানে এসে বসেছিলাম। রাইসা বেগম চোখ ছোট করে তাকিয়ে রইলেন মেয়েটার পানে। তার চেহারায় স্পষ্ট অবিশ্বাসের ছাপ। হয়তো মেয়েটার এহেন যুক্তি মোটেও বিশ্বাসযোগ্য মনে হয়নি তার। তিনি এবার মেয়েটার চিবুক ছেড়ে দিয়ে কাঁধে হাত রাখলেন। নরম সুরে জিজ্ঞেস করলেন, রোদের সাথে কোন বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে? তড়িৎ চোখ তুলে তাকালো শিশির। চোখে মুখে অবাকের রেশ তার। হয়তো ভাবছে, ছোট আন্টি কি করে বুঝল ব্যাপারটা? রাইসা বেগম শিশিরের এমন মুখভঙ্গিতে মুচকি হাসলেন। গলায় গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে বলতে লাগলেন, একটা সম্পর্কে এমন টুকটাক বহু ঝামেলাই হয়। তাই বলে কি এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে বোকা মেয়ে? নাকি প্রিয় মানুষটার সাথে সরাসরি কথা বলে বিষয়টা সর্ট আউট করে ফেলা উচিত? আশা করি কোনটা করতে হবে সেটা আর আমায় বলে দিতে হবে না। শিশির ভেজা চোখে আবারও হাসল। মনে মনে ভাবল, সত্যিই তো, রোদের সাথে সরাসরি কথা না বলে এখানে বসে থাকাটা নেহাত বোকামি বইকি। ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত রুমটা। চারিদিকে কেমন নিস্তব্ধতা ছড়িয়ে ছিটিয়ে আছে। ক্ষণে ক্ষণে কানে এসে বাজছে কারোর ঘন ঘন নিঃশ্বাসের উঠানামার শব্দ। খাটের পাশে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে অনিক। এক হাঁটু উঁচিয়ে তার ওপর হাত ঠেকিয়ে মাথাটা শক্ত করে চেপে ধরে আছে ছেলেটা। কিয়তকাল বাদে ঘরের বিদঘুটে অন্ধকার ছাপিয়ে ঘরে প্রবেশ করে এক চিলতে আলো। কেউ একজন শটান হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। অনিক সেদিকে ফিরল না। হয়তো না ফিরেই বুঝে গিয়েছে কে হতে পারে মানুষটা। রৌদ্র দরজাটা ভেতর থেকে লাগিয়ে অনিকের কাছে আসল। ছেলেটার পাশ ঘেঁষে বসে পড়ল মেঝেতে। তারপর হাত বাড়িয়ে আলতো করে অনিকের মাথাটা টেনে আনল নিজের বুক বরাবর। এক হাতে ছেলেটার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এভাবে একা বসে আছিস কেন? অনিকের এখন কি হলো কে জানে। সে ফট করে জড়িয়ে ধরে রৌদ্রের কোমর। ধরে আসা গলায় বলে ওঠে, কেন এমনটা হলো ভাইয়া? কেন মনটা ওকেই ভালোবাসতে গেল? আচ্ছা আমি না হয় ওকে ভালোবাসি, কিন্তু ও তো আমায় ভালোবাসে না। ও যদি পরিবারের দোহাই দিয়ে আমার ভালোবাসাকে ফিরিয়ে দেয়?
তখন আমি কি করব ভাইয়া? কিভাবে সামলাবো নিজেকে? এই অল্প সময়ের মধ্যেই মেয়েটার স্মৃতিগুলো কেমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে আমায়। আমি চোখটা একটু বন্ধ করলেই ওর স্নিগ্ধ মুখটা ভেসে ওঠে কল্পনার মানসপটে। এত কিছুর পরও কি করে ওকে ভুলে যাব আমি? থামল ছেলেটা। হয়তো গলা ধরে আসছে তাই। খানিকক্ষণ বাদে নাক টানার শব্দ আসলো তার থেকে। সে বহু কষ্টে ফের বলল, ভাইয়া, ও কি সত্যি আমায় ভালোবাসবে না? ফিরিয়ে দিবে আমায়? ফিরিয়ে দিবে আমার ভালোবাসাকে? ও আমার না হলে কিভাবে বাঁচব ভাইয়া? রৌদ্র এবার মুখ খুলল। অনিকের মাথাটা আরেকটু চেপে ধরে বলল, হুশ, আমি থাকতে এত কিসের চিন্তা তোর? আমি থাকতে এমন কিছুই হবে না। তোর ভালোবাসা নিশ্চয়ই সফল হবে। চিন্তা করিস না। মনে রাখিস, আমি আছি। ব্যাস। রৌদ্রের এটুকু কথাই যেন ম্যাজিকের মতো কাজ করল অনিকের ওপর। ছেলেটা সময় নিয়ে রৌদ্রের বুক হতে মাথা উঠায়। পরপরই খাটের সঙ্গে হেলান দিয়ে গলায় কৌতুকের রেশ টেনে বলল, ভেবেছিলাম তোমার ভালোবাসার কথা জানলে পরিবারে হয়তো একটা ঝড় বইবে। কিন্তু দেখো আমার কপাল। এবার তো মনে হচ্ছে এহসান বাড়িতে একটা নয়, রীতিমতো দুটো ঝড় বইতে চলেছে। এমন একটা মুহূর্তে না চাইতেও হেসে ফেলল রৌদ্র। কিন্তু সে হাসির শব্দ হল না কোনো। ছেলেটা ঠোঁট কামড়ে ধরে হাসছে নিঃশব্দে। অনিক তখন ফের বলল, যাক, অবশেষে তাহলে এহসান বাড়ির ছেলে থেকে জামাই হচ্ছি খুব শীঘ্রই। ধুর, কেন প্রতিবার আমার সাথেই এমন হয়? ইসোস, কি ইচিংটাই না হচ্ছে পিঠে। এখন কাকে বলি একটু চুলকে দিতে? একা একাই উঠোনের একপাশের একটি চেয়ারে বসে বিড়বিড় করছে অরিন। মেয়েটার আবার এই এক জ্বালা। হাতে মেহেদি লাগাতে দেরি, তার শরীরে ইচিং শুরু হতে দেরি নেই। মাঝে মধ্যে মেয়েটা ভেবে পায় না, এসব কি আদৌ অ্যালার্জিক সমস্যা নাকি অন্য কিছু। অরিন এবার মুখ ফুলিয়ে বসে আছে। পেট কেমন মোচড় দিচ্ছে ক্ষুধায়। তখন সবার সাথে তাল মিলিয়ে মেহেদি দিতে বসায় না খেয়েই বসে পড়ে মেয়েটা। এখন তার ফল ভোগ করছে। পেটে ইঁদুর চো চো করছে তার। আশেপাশে একবার নজর বুলালো মেয়েটা। না, কাউকেই তেমন দেখা যাচ্ছে না। আর দেখবেই বা কিভাবে? সবাই তো যার যার কাজে ব্যস্ত। বাবা চাচারা মিলে মেহমানদারিতে ব্যস্ত। মা চাচিরা হয়তো খাবার সার্ভে। আর আশেপাশের মেয়েগুলো রুহিকে নিয়ে ব্যস্ত। অরিন এসব ভাবতে ভাবতেই একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে। তখনই অনিক এসে হাজির হয় উঠোনে। বনুকে এভাবে একা বসে থাকতে দেখে এক প্রকার ছুটে আসে ছেলেটা। বোনের গালে আলতো হাত রেখে বলল, বনু, এখানে কি করছিস? আর এমন মন খারাপ কেন তোর? কেউ কিছু বলেছে? বলে থাকলে একবার বল আমায়। অরিন তৎক্ষণাৎ ডানে বামে মাথা নাড়ল। ভাইয়ের চোখের দিকে তাকিয়ে মেকি কাদো কাদো ভাব নিয়ে বলল, ভাইয়া, খুব ক্ষুধা পেয়েছে। পেটটাও কেমন মোচড় দিচ্ছে। বোনের মুখে এহেন কথায় ব্যতিব্যস্ত হয়ে পড়ল ছেলেটা। বোনের মুখটা দুহাতের আজলায় নিয়ে বলল, সে কি রে? এত ক্ষুধা পেয়েছে তবু এখানে কেন বসে আছিস? ভেতরে চলে আসতি। আমি না হয় আম্মু খাইয়ে দিত। কি করে হাঁটব বলো? আমি তো শাড়ি পরে ঠিকঠাক হাঁটতে পারি না। শাড়িটা একটু ধরে হাঁটতে হয়। তাছাড়া দুহাত ভর্তি মেহেদি দেওয়া যা কি না এখনো শুকোয়নি। মিনমিনে স্বরে কথাগুলো বলল অরিন। এদিকে বোনের এমন অসহায়ত্ব দেখে কষ্ট লাগল ছেলেটার। সে কালবিলম্ব না করে অরিনকে পাজা কোলে তুলে নেয়। অতঃপর হেঁটে চলে যায় ঘরের ভেতরে। বসার ঘরে উপস্থিত সকলে ভাইবোনের এমন কাণ্ডে মুগ্ধ চোখে তাকিয়ে আছেন। কেউ কেউ হয়তো ইতোমধ্যেই ফিসফাস চালাচ্ছেন নিজেদের মতো করে। এই দেখি একটু সাইড দিন। আন্টি একটু সরে দাঁড়ান প্লিজ। এই যে ছোট বাবু, একটু সাইড দাও ভাইয়া। এই আসতে আমার বোনের মেহেদি নষ্ট হবে। একের পর এক সতর্কবার্তা ছুড়ছে অনিক। উদ্দেশ্য লোক সমাগম থেকে নিজের বোনের হাতের মেহেদিটাকে অক্ষত রাখা। অরিন বেশ এনজয় করছে ভাইয়ের কোলে চড়াটা। শেষবার কবে এমন করে কালো চড়েছে মনে নেই তার। মিনিট খানেক বাদে অনিক অরিনকে একটি চেয়ার টেনে বসিয়ে দেয়। দৃষ্টি সরিয়ে সামনে ফেলতেই চক্ষুগোচর হয় রৌদ্রকে।
যে কি না তাদের মুখোমুখি চেয়ারে বসে রুহিকে নিজ হাতে ভাত খাইয়ে দিচ্ছে। রুহিও গালভর্তি খাবার নিয়ে মনমতো চিবুচ্ছে। অনিক একবার সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। পরক্ষণেই বোনের জন্য ভাত নিয়ে তাকে সযত্নে খাইয়ে দিতে থাকে। রোদ ভাই, তাড়াতাড়ি চলো। অরি আপু বাথরুমে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। খুব কান্না করছে আপু। হয়তো খুব ব্যথা পেয়েছে। একদমই কথাগুলো বলে থামল পুতুল। তা শুনে মুহূর্তেই বিচলিত হয়ে ওঠে রৌদ্র। পুতুলকে এক প্রকার উপেক্ষা করে ছুটে চলে আসে বাড়ির ভেতরে। এতক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল ছেলেটা। গ্রাম হওয়ায় নেটওয়ার্কের ব্যাপক সমস্যা। প্রায় ঝড়ের বেগে ছুটে আসে রৌদ্র। অরিনের ঘরের সামনে এসেই দেখতে পায় বাড়ির মানুষের উপচে পড়া ভিড়। রৌদ্রের বুকটা খানিক কেঁপে উঠল। চোখ দুটো হয়ে ওঠে তৃষ্ণার্ত। সেই তৃষ্ণা বুঝি মেয়েটাকে না দেখা অবধি কিছুতেই মিটবে না। রৌদ্র ধীরগতিতে এগিয়ে আসে। চোখ বুলিয়ে সামনে তাকাতেই দেখতে পায় অরিনকে। মেয়েটা কেমন অনিকের কোলে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার এমন কান্না দেখে রৌদ্রের বুকটায় ধক করে উঠল। সে জিজ্ঞেস করল, কিভাবে এমন হয়েছে? অনিক মাথা তুলে তাকাল। ছেলেটার চোখ দুটো কেমন লাল হয়ে এসেছে। হয়তো বোনের কান্না এবং ব্যথা তারও হৃদয়ে আঘাত এনেছে। হয়তো সেই আঘাতে ছেলেটা নিজের অশ্রুধারাগুলো আটকে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। অনিক গলা পরিষ্কার করে বলে ওঠে, বনুকে খাবার খাইয়ে ঘরে রেখে গিয়েছিলাম। এরই মধ্যে হুট করে ওর চিৎকারে ছুটে এসে দেখি ও বাথরুমের মেঝেতে পড়ে আছে। পাশেই ছোপ ছোপ রক্তের দাগ। হয়তো কেটে গেছে কোথাও। কথাটা বলতে বলতে বেশ কয়েকবার থামল ছেলেটা। মনে হচ্ছে এটুকু কথা বলতেই বেশ বেগ পেতে হয়েছে তাকে। রৌদ্র তৎক্ষণাৎ চোখ দুটো বন্ধ করে নিল। হাত দুটো মুষ্টিবদ্ধ করল অলক্ষ্যে। ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে বলল, তোমরা সবাই বাইরে যাও। আমি ওর ড্রেসিং করিয়ে দিচ্ছি। বলেই ছেলেটা চলে যায় নিজের রুমে প্রয়োজনীয় সরঞ্জাম নিতে। এদিকে অনিক একবার কিছু বলতে চাইল কিন্তু পরক্ষণেই কি মনে করে আর বলল না। বোনের মাথাটাকে আলতো হাতে কোল থেকে নামিয়ে বালিশে রাখল। তারপর উঠে চলে গেল কান্নারত মায়ের কাছে। আম্মু, চলো বাইরে যাই। রোদ ভাই ওর ড্রেসিংটা করুক। শুনলেন না রাফিয়া বেগম। ঠায় দাঁড়িয়ে রইলেন এক জায়গায়। আসলো মায়ের মন কি আর অতস্ত বোঝে। স্ত্রীর এমন অবস্থা দেখে সাব্বির সাহেব এগিয়ে এলেন। স্ত্রীর কাঁধে আলতো করে হাত দিয়ে নিজের সঙ্গে করে বাইরে নিয়ে আসলেন। একে একে সকলেই ঘর থেকে বেরিয়ে গেলেন আলগোছে। প্রায় মিনিট খানেক পর রৌদ্র আসে। হাতের ফার্স্ট এইড বক্স আর প্রয়োজনীয় সরঞ্জামগুলো বিছানায় রেখে অরিনের মাথায় আলতো হাত রেখে জিজ্ঞেস করে, জান বাচ্চা, খুব ব্যথা হচ্ছে? আলতো মাথা নাড়ায় মেয়েটা। তা দেখে রৌদ্র আবারও প্রশ্ন করে, কোথায় লেগেছে বলতো? আমি তাড়াতাড়ি ঔষধ লাগিয়ে দেই। কথাটা শুনে নড়েচড়ে বসল অরিন। হাত দিয়ে শাড়ির আঁচলটা আরেকটু টেনে এনে বসে রইল কাচুমাচু হয়ে। রৌদ্র ভ্রুকুটি করে তাকিয়ে দেখল সবটা। বলল, এমন করলে কিভাবে হবে সোনা? একটু বল, কোথায় লেগেছে? না, এবারেও নিশ্চুপ মেয়েটা। তা দেখে রৌদ্র ফোঁস করে নিঃশ্বাস ফেলল। গলায় গাম্ভীর্যতা ঢেলে বলল, দেখ অরি, এই মুহূর্তে আমি শুধুই একজন ডক্টর। আর তুই রোগী। একজন রোগীর সেবা করাই ডক্টরের কর্ম। তাই প্লিজ কোঅপারেট উইথ মি। অরিন হয়তো বুঝল সবটা। তাই তো কেমন মিনমিনে সুরে বলল, পিঠে ব্যথা লেগেছে। অরিনের উত্তর পেয়ে হাফ ছেড়ে বাঁচল ছেলেটা। হাতের জিনিসপত্র নিয়ে চলে গেল অরিনের পেছনে। তারপর বক্স হতে তুলো আর অ্যান্টিসেপটিক নিতে নিতে অরিনকে বলল, দেখি আঁচলটা সরা। মেয়েটা কিছুক্ষণ দোনমনো করে অবশেষে ধীরে ধীরে আঁচলটা সরাল। ফলে উন্মুক্ত হল মেয়েটার ফর্সা মসৃণ পিঠ। হয়তো ব্লাউজের পেছনটা বেশ উন্মুক্ত তাই। রৌদ্র থমকাল। একদৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। হৃৎপিণ্ডটা বুঝি দু-একটা বিট মিস করল ক্ষণিকেই। কখন যে হাতে থাকা ভেজা তুলোটা সন্তর্পণে হাত থেকে খসে পড়ল সে খবর কি আর আছে বেচারার? থাকবেই বা কিভাবে? তার চোখ যে আটকে গেছে সেই অপরূপ সৌন্দর্যের মহিমায়।
রৌদ্র বেশ কয়েকবার চেষ্টা চালালো চোখ দুটোর দৃষ্টিকে এক প্রকার টেনে হিচড়ে সেখান থেকে সরাতে, কিন্তু বেহায়াগুলো তা মানলে তো। অবাধ্যগুলো এতটাই অবাধ্য হয়েছে যে দৃষ্টি ফেরাবার নামই নিচ্ছে না। রৌদ্র তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। ঠোঁট গোল করে পরপর শ্বাস প্রশ্বাস চালাল। উদ্দেশ্য নিজেকে কিছুটা শান্ত, স্বাভাবিক করা। কিছুক্ষণ পর রৌদ্র নিজের মনের মধ্যে উত্থাপিত নিষিদ্ধ অনুভূতিকে এক প্রকার ধামাচাপা দিয়ে পেশাদারিত্বকে সামনে রাখল। গম্ভীর গলায় বলল, ব্যথা কোথায় লেগেছে? এখানে তো নেই। অরিন এবার ধীরে ধীরে আঙুল তাক করল কোমরের ঠিক কিছুটা ওপরে। তা দেখে রৌদ্রের বুঝি জান যায় যায় অবস্থা। এটুকুই কি কম ছিল, যে এখন আরেকটু দেখতে হবে? ছেলেটা কাপা কাপা হাতের আঙুল স্পর্শ করল সেখানটায়। তৎক্ষণাৎ কেঁপে ওঠে মেয়েটা। তা দেখে সাথে সাথে আঙুলটা দূরে ছিটকে নিয়ে আসে রৌদ্র। হাতটাকে পরখ করে দেখতে পায় তার অসহ্য কাঁপন। এ কি হচ্ছে তার সাথে? সামান্য এটুকু স্পর্শ করতেই তার এই অবস্থা? রৌদ্র এবার খামখেয়ালি ছাড়ল। চোখ দুটো বন্ধ রেখে আলতো হাতে শাড়িটা আরেকটু নামিয়ে দিল পিঠ হতে। পরক্ষণেই চোখ দুটো মেলে ধরে। সামনে তাকাতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম ছেলেটার। বুকে শুরু হয় এক অনবদ্য তাণ্ডব। মেয়েটার ধনুকের মতো বাঁকানো পিঠের গড়ন যে তাকে পাগল করে দিচ্ছে। বুকে উত্থাপিত হচ্ছে এক নিষিদ্ধ চাওয়া। ইচ্ছে করছে মেয়েটাকে একটু ছুঁয়ে দিতে। রৌদ্র জানে ও একজন ডাক্তার। পেশাদারিত্ব তার রক্তে মিশে থাকার কথা। কিন্তু আজ এই মেয়েটার পাশে বসে তার সমস্ত নিয়ম শৃঙ্খলা কেমন ভেঙে যেতে চাইছে। তার চোখে চিকচিক করছে এক অদ্ভুত মনোযোগ, পেশাদারিত্বের আড়ালে লুকিয়ে থাকা এক নাম না জানা টান। রৌদ্রের আঙুলে আবারও তুলো আর অ্যান্টিসেপটিক নিয়ে নিল, কিন্তু চোখ তার এখনও আটকে আছে অরিনের ফর্সা, কোমল পিঠে। ছোট্ট এক জায়গায় আঁচড় লেগেছে, সেখান থেকেই রক্ত গড়িয়ে পড়ছে। কিন্তু রৌদ্রের মনে হচ্ছে এই ছোট ক্ষতের চারপাশে যেন এক নিখুঁত চিত্র এঁকে আছে। রৌদ্র খেয়াল করল তার নাকে এসে ঠেকেছে এক মিষ্টি সুঘ্রাণ। সে বোঝার চেষ্টা চালায় গন্ধটা কিসের। খানিকক্ষণ বাদে সে আবারও জোরে নিঃশ্বাস টেনে বুঝতে পারে এটি অরিনের শরীর থেকে আসা মিষ্টি সুবাস, যা কি না বারবার পাগল হচ্ছে তাকে। ব্যথা করছে? নরম গলায় জিজ্ঞেস করল রৌদ্র। অরিন হালকা মাথা নাড়ল। মুখটা লজ্জায় লাল হয়ে উঠেছে মেয়েটার, চোখ নামিয়ে রেখেছে নিচে। এমনভাবে কেউ তার পিঠ ছুঁয়েছে আগে কখনো? এমন পরিচর্যা, এমন মনোযোগ দিয়ে আগে কেউ ছুঁয়েছে তাকে? মেয়েটা পারে না লজ্জায় মূর্ছা যেতে। রৌদ্র যখন তুলোয় ওষুধ ভিজিয়ে হালকা করে ছোঁয়াল তার ক্ষতটায়, তখন অরিনের সর্বাঙ্গ একবার কেঁপে উঠল। মেয়েটার কাছে মনে হচ্ছে শুধু ওষুধ নয়, এই স্পর্শে মিশে আছে একরাশ অচেনা অনুভূতি। স্নিগ্ধ, কোমল, অথচ তীব্র। রৌদ্রের চোখও থেমে নেই। ক্ষতের বাইরে তার দৃষ্টি যেন আরও কিছু খুঁজছিল। ছেলেটা হারিয়ে যাচ্ছিল সেই উন্মুক্ত, পবিত্র সৌন্দর্যের মধ্যে। এক মুহূর্তের জন্য ডাক্তার রৌদ্র হারিয়ে গেল নিজের অনুভূতির বেড়াজালে। যার হৃদয় অরিনের প্রতি গোপন এক আকর্ষণ ধুকধুক করে বাজছে প্রতি মুহূর্তে। কিছুক্ষণ পর ড্রেসিং সারল রৌদ্র। কাপা গলায় বলল, শেষ। কথাটা কর্ণগোচর হওয়া মাত্র অরিন পিঠোটা ঢেকে নিচ্ছে ধীরে ধীরে। এই দৃশ্য দেখে রৌদ্র এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। সেই ফর্সা পিঠ, যেখানে সে একটু আগে তুলো বুলিয়েছে। তার মনে হচ্ছে তার আঙুলগুলো যেন এখনও সেখানে ছুঁয়ে আছে। সেই কোমলতা, সেই উষ্ণতা, কেমন করে যেন মগজে ভেতর ঢুকে যাচ্ছে ক্রমশ। ছেলেটার গলায় হঠাৎ শুষ্কতা নেমে এলো। গলাটা বুঝি শুকিয়ে কাঠ হয়ে আসছে তার। ছেলেটা কেমন হাঁসফাঁস করতে লাগল। হৃৎপিণ্ডের শব্দটা এখন নিজের কানে স্পষ্ট শুনতে পাচ্ছে রৌদ্র। সে তো চিন্তায় আছে, বাইরে থেকে মেয়েটা না আবার হৃৎপিণ্ডের ধুকপুকানিটা স্পষ্ট শুনতে পেয়ে যায়। হৃদয়ের এক একটা ধুকধুক যেন তার পেশাদার দেয়ালের ওপর হাতুড়ি মারছে। কেন এমন হচ্ছে? এটা কি চিকিৎসা করানোর স্বাভাবিক অনুভূতি? নাকি এটা? না, এটা অন্য কিছু। খুব গভীর, খুব আসক্তিময় কিছু। সে চোখ ফেরাতে পারছে না। অরিনের গায়ের হালকা মিষ্টি সুবাস, তার নিঃশ্বাসের ভারী শব্দ, তার পিঠের সেই নিখুঁত রেখা,
সব মিলিয়ে ছেলেটার শরীরের ভেতর ঢেউ তুলছে অনবরত। রৌদ্র ঠোঁট ভেজাতে চায়, কিন্তু মুখটা যেন শুকিয়ে কাঠ। আশ্চর্য! বুকের ভেতর কি আগুন জ্বলছে? নাকি এই লজ্জাবতী মেয়েটার শরীর থেকে উঠে আসা নিঃশব্দ আকর্ষণ তাকে পুড়িয়ে দিচ্ছে? হাতের ওষুধের শিশিটাও পর্যাপ্ত ঠান্ডা, অথচ নিজের তালুর ভেতর যেন ঘাম জমেছে। নিঃশ্বাসটা ক্রমশ হয়ে আসছে ভারী। তার এক মন চাইছে, এই দৃশ্যটা শেষ হোক, আবার একপাশে তার মন বলছে সময়টা স্থির হয়ে যাক, এমন করেই থেকে যাক। রৌদ্র বুঝতে পারে, ওর ভিতরটা শুধু নরম হয়ে যাচ্ছে না, সেখানে যেন এক ঝড় বইছে। শব্দহীন, বেপরোয়া, পুড়িয়ে দেওয়ার মতো। আর এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে অরিন। সে আর বসতে পারল না। ব্যস্ত হাতে কোনোরকম জিনিসপত্রগুলো গুছিয়ে হাঁটা ধরে। অমনি অরিন পেছনে থেকে তার এক হাতের কবজি চেপে ধরে। রৌদ্র থমকায়। চোখ দুটো বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে ছেলেটা। অস্থির গলায় বলে ওঠে, আটকাস না অরি। না হলে এখন যা হবে, তা না তোর জন্য ভালো হবে আর না আমার জন্য। আটকাস না অরি। না হলে এখন যা হবে, তা না তোর জন্য ভালো হবে আর না আমার জন্য। তৎক্ষণাৎ কেঁপে ওঠে রৌদ্রের হাতটা ছেড়ে দেয় অরিন। কি ছিল কথাটায়? কি এমন ছিল, যা কি না ভেতর থেকে কাঁপিয়ে তুলল মেয়েটাকে? মুহূর্তেই মনে হল, এক শীতল স্রোত নেমে গেল তার শিরদাঁড়া বেয়ে। মেয়েটা আরেকটু গুটিয়ে নেয় নিজেকে। ওদিকে তার এমন আটকানোতে থমকে দাঁড়ায় রৌদ্র। অরিনের হাতের আলতো টান, সেই পরিচিত স্পর্শ, তার সম্পূর্ণ শরীর জুড়ে এক অজানা শিহরণ তুলে দেয়। যেই শিহরণে আপাতত প্রেমের উপস্থিতি নেই, আছে শুধু ভয়, দ্বিধা, কোন কিছুকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আর একরাশ অপরাধবোধ। রৌদ্র ঠোঁট গোল করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। নিজেকে স্বাভাবিক রাখার কি এক আপ্রাণ চেষ্টা ছেলেটার। ইতোমধ্যেই তার সম্পূর্ণ দেহ ঘেমে নিয়ে একাকার অবস্থা। ছেলেটা বহুকষ্টে ধীরে ধীরে পেছনে ঘোরে। চোখ পড়ে বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা স্নিগ্ধ মেয়েটার পানে, যাকে কি না এ মুহূর্তে তার কাছে এক সদ্য পরিস্ফুটিত গোলাপের ন্যায় ঠেকেছে। রৌদ্র নিজের খেই হারায়। ঘোরলাগা নয়নে তাকিয়ে থেকে ধীরগতিতে এগিয়ে আসে মেয়েটার দিকে। রৌদ্রকে এভাবে নিজের কাছে আসতে দেখে শুষ্ক ঢোক গিলে অরিন। ভীত চোখে তাকিয়ে থাকে রৌদ্রের দিকে। রৌদ্র প্রায় বেশ খানিকটা দূরত্ব ঘুচিয়ে দাঁড়ায়। অনিমেষ চোখে পরখ করে মেয়েটাকে। মেয়েটার চোখে একরাশ কথা জমে আছে, হয়তো বলার জন্য ভাষা খুঁজে পায়নি। কপালের সামনের চুলগুলো এলোমেলো, ঠোঁট দুটো কেমন তিরতির করে কাঁপছে। মেয়েটার এহেন সৌন্দর্য যেন বারবার পাগল করে দিচ্ছে ছেলেটাকে। রৌদ্র এবার কেমন ঘোরলাগা কণ্ঠে বলল, অরি, কেন আটকালি আমায়? চট করে চোখ তুলে তাকায় মেয়েটা। রৌদ্রের চোখে চোখ পড়তেই থমকে যায় সে। আশ্চর্য! এ কোন দৃষ্টি লোকটার চোখে? এমন দৃষ্টি তো সে আগে কোনোদিন দেখেনি। তাহলে আজ হঠাৎ এই দৃষ্টি কেন? কি আছে এই দৃষ্টিতে, যা তাকে এতটা টানছে? অরিন শত চেষ্টা চালিয়ে নিজের দৃষ্টি সরাতে পারল না সেই ঘোরলাগা চক্ষুদয় হতে। ভাব এমন, কেউ বুঝি মেয়েটাকে হুকুম করেছে, চোখ সরালেই বিপদ। অরিন অধর জোড়া জিভ দিয়ে খানিকটা ভিজিয়ে নেয়। ওদিকে তার এহেন কাণ্ডে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয় রৌদ্র। মুখ ফুটে বলে ওঠে, উফ অফ! অরিন ভরকে যায়। হতবিহব্বল হয়ে তাকিয়ে থাকে রৌদ্রের দিকে। কিছুক্ষণ পর রৌদ্র চোখ মেলে। অস্থির গলায় বলে, তোর যদি ইচ্ছে হয় তাহলে আমায় মেরে ফেল। তবুও এমনটা করিস না। অরিন আতকে ওঠে। চোখ দুটো বর্ষর করে বলে ওঠে, মানে, কি বলছেন এসব? রৌদ্র তৎক্ষণাৎ জবাব দিল না। একদৃষ্টিতে মেয়েটার ফর্সা মুখশ্রীর দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে বলে ওঠে, আমার ভয় করছে অরি। বিচলিত হল মেয়েটা। গলায় একরাশ চিন্তার ছাপ ফেলে বলল, ভয়? কিসের ভয়? রৌদ্র কিছুক্ষণ সময় নিয়ে বলল, তোর সামনে থাকার ভয়। এহেন কথায় বেশ অবাক হল অরিন। মেয়েটা কেমন অবাক হয়ে বলল, মানে? রৌদ্র এবার আরেকটু এগিয়ে আসে। অরিনের দিকে হালকা ঝুঁকে এসে ভারিক্কি গলায় বলে, অরি,
নিঃসন্দেহে তুই একটা জ্বলন্ত আগুন। তুই নিজেও জানিস না তুই ঠিক কতটা ভয়ঙ্কর উত্তাপ দিস। যদি তুই জানতি, তাহলে আজ আমায় আটকানোর ভুলটা মোটেও করতিস না। এত পোড়াস কেন আমায়? কি লাভ আমায় আঙ্গার বানিয়ে? যদি বলি, এতে তোরই ক্ষতি। থামল রৌদ্র। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। খেয়াল করল, মেয়েটার সর্বাঙ্গ কেমন কাঁপছে। রৌদ্র বাঁকা হাসে। মেয়েটার মনোভাব বেশ আঁচ করতে পারছে সে। রৌদ্র এবার অদ্ভুত শান্ত অথচ নিরেট কণ্ঠে বলল, এত কাঁপতে হবে না সোনা। এবার না হয় ঘুমিয়ে পড়। গুড নাইট এন্ড সুইট ড্রিমস। বলেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে রৌদ্র। তারপর আর কিছু না বলে গটগট পায়ে প্রস্থান ঘটায় রুম থেকে। এদিকে বিছানায় বসে এখনও কেঁপে যাচ্ছে মেয়েটা। কি হচ্ছে তার সাথে? মানুষটার কথাগুলো আজ কেমন অন্যরকম ঠেকল তার কাছে। কি ছিল সেই কণ্ঠে? কেন এমন বলল সে? রৌদ্র ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ঘন ঘন নিঃশ্বাস ফেলে সামলাতে চেষ্টা করে নিজেকে। কি একটা অবস্থা! এ কেমন তাণ্ডব শুরু হলো বুকটায়? ছেলেটা কি আর বাঁচবে না? না হলে তার কেন নিঃশ্বাস আটকে আসছে বারংবার? রৌদ্র মাথা নিচু করে দাঁড়িয়ে রয়। খানিকক্ষণ বাদে নিজের ডানহাতটা সামনে এনে একদৃষ্টিতে তাকিয়ে রইল। মুহূর্তেই মনে পড়ে গেল তখনকার সেই স্পর্শ। এই আঙুলগুলো। হ্যাঁ, এই আঙুলগুলো কিছুক্ষণ আগে প্রথমবারের মতো এতটা কাছ থেকে ছুঁয়ে দিয়েছিল তার সানশাইনকে। রৌদ্র চোখ বন্ধ করে নেয়। ঠোঁট ঠোঁটে চেপে রাখে কিছুক্ষণ। তারপর বিড়বিড় করে বলতে থাকে, হুটহাট কেন আমায় এমন পাগল করিস সানশাইন? এতে যে নিজেকে সামলাতে ব্যাপক কষ্ট হয় আমার। তুই কেন বুঝিস না এসব? পরদিন সকালবেলা রান্নাঘরের পরিবেশ বেশ জমজমাট। চলছে নানানরকম ব্যঞ্জনের রন্ধন। রাফিয়া বেগম ব্যস্ত হাতে খুন্তি নাড়ছেন তরকারির পাতিলে। অন্যদিকে রাইসা বেগম আর বৃদ্ধ আমেনা বেগম কাটাকুটিতে নিবন্ধ। মাইমুনা বেগম টেবিল সেট করছেন। আর এদিকে জুবাইদা বেগম রুটি সেঁকছেন। এহেন ব্যস্ততার মধ্যে হঠাৎই রাফিয়া বেগম খেয়াল করলেন, জুবাইদা বেগম কেমন অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছেন চুলোর সামনে। ওদিকে রুটির একপাশ পুড়ে যে গন্ধ বেরোচ্ছে তার দিকে বিন্দুমাত্র খেয়াল নেই মানুষটার। রাফিয়া বেগম তড়িঘড়ি করে চুলোর জালটা নিভিয়ে দিলেন। জুবাইদা বেগমকে হালকা হাতে ধাক্কা দিয়ে বললেন, এই জবা, কি হয়েছে? হঠাৎ ডাকে এক প্রকার চমকে ওঠে মানুষটা। চোখ পড়ে পোড়া রুটিটার ওপর। তিনি তাড়াহুড়ো করে হাত দিয়েই সেটা উল্টাতে যান। কিন্তু গরম হওয়ায় তৎক্ষণাৎ হাতটা খানিকটা পুড়ে যায়। মানুষটা উহ নামক ব্যথাতুর শব্দ করে নিজের পুড়ে যাওয়া হাতটা অন্য হাতে চেপে ধরে। এদিকে তার এহেন কাণ্ডে হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে রইলেন রাফিয়া বেগম। চোখের পলকে এত কিছু হয়ে যাওয়ায় মানুষটা কেমন কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। কিন্তু যখনই জুবাইদা বেগমের ব্যথাতুর ধ্বনি তার কর্ণকুহরে পৌঁছায় তখনই তিনি নিজের সম্বিত ফিরে পায়। বিচলিত হয়ে জুবাইদা বেগমের হাতটা টেনে নিয়ে বেসিন থেকে পানি ছেড়ে তার নিচে ধরে রাখেন। জুবাইদা বেগম চুপ করে রইলেন। চোখে মুখে তার ব্যথার বদলে এক অন্যরকম চিন্তার ছাপ। রাফিয়া বেগম রাইসা বেগমের উদ্দেশ্যে হাত ছেড়ে বললেন, ছোট, তাড়াতাড়ি বরফ নিয়ে আয় তো। রাইসা বেগম হেসে খেলে সবজি কুটছিলেন। হঠাৎ রাফিয়া বেগমের এহেন কথায় তড়িঘড়ি করে বরফ নিয়ে এসে চিন্তিত কণ্ঠে বললেন, সে কি বড়বু, তোমার হাতটা অমন পুড়ল কিভাবে? জুবাইদা বেগম নিচু গলায় বললেন, ওই আর কি তাড়াহুড়ো করতে গিয়ে গরম তাওয়ায় লেগে গিয়েছে। এ তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। রাইসা বেগম কথাটায় বিশ্বাস করলেও পাশে থাকা রাফিয়া বেগমের মুখভঙ্গিতে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। তিনি মুখাবয়ব যথেষ্ট গম্ভীর রেখে বললেন, রুমে চল, তোকে বার্ন ক্রিম লাগিয়ে দিচ্ছি। পরক্ষণেই রাইসা বেগমের দিকে তাকিয়ে বললেন, ছোট, তুই একটু এদিকটা দেখতে পারবি? আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ মেজবু, তুমি যাও, আমি দেখছি এদিকটায়। মনমতো জবাব পেয়ে মৃদু হাসল রাফিয়া বেগম। জুবাইদা বেগমের হাতটা টেনে তাকে নিয়ে চলে গেলেন নিজের রুমের দিকে।
ঘরে এসে জুবাইদা বেগমকে বিছানায় বসিয়ে কাবার্ড থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসেন রাফিয়া বেগম। জুবাইদা বেগমের মুখোমুখি বসে পুড়ে যাওয়া হাতটায় আলতো হাতে ক্রিম লাগিয়ে দিতে থাকলেন তিনি। কিছুক্ষণ পর হঠাৎই তিনি বলে ওঠেন, কি হয়েছে তোর? জুবাইদা বেগম এবারও চুপ রইলেন। তা দেখে মাথা তুলে তাকালেন রাফিয়া বেগম। আবারও জিজ্ঞেস করলেন, তুই কি এখন আমাকেও বলবি না? মুখ তুলে চাইলেন জুবাইদা বেগম। পরক্ষণেই বললেন, রাফু, আমার মনে হচ্ছে আমি কোথাও ভুল করছি। ভ্রু গোটায় রাফিয়া বেগম। বলেন, মানে? জুবাইদা বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বলতে লাগলেন, সেদিন শিশিরের কথাটা শুনে আমি ধরেই নিয়েছিলাম রোদও তাকে পছন্দ করে। এমনকি এ বিষয়ে আমি রোদের বাবার সাথেও কথা বলেছি জানিস। কিন্তু রোদের বাবার সেদিনের কথাগুলো আমায় আজও ভাবায়। আসলেই কি আমি একটু তাড়াহুড়ো করে ফেললাম বিষয়টায়? রাফিয়া বেগম এতক্ষণে বুঝল সবটা। তিনি আলতো হেসে জুবাইদা বেগমের হাত দুটো নিজের হাতের মুঠোয় পুরে বললেন, জবা, আমি যদি বলি বড় ভাইজানের কথাগুলোই ঠিক। কেননা কোন কিছুই একপক্ষেরটা শুনে বিচার করতে নেই। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই বলি কি, আপাতত বিয়েটা না হয় ভালোই ভালোই মিটে যাক। তারপর তুই গিয়ে রোদের সাথে কথা বলিস এ বিষয়ে। ঠিক আছে? জুবাইদা বেগম আলতো করে মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। উঠোনের একপাশে চেয়ার সেট করতে ব্যস্ত অনিক। ছেলেটার ফর্সা মুখখানা ইতোমধ্যেই রোদের তোপে লাল টুকটুক হয়ে উঠেছে। কপাল বেয়ে টুপ টুপ করে ঝরে পড়ছে ঘাম। মাথার চুলগুলো এলোমেলো হয়ে পিছন দিকে ঠেলে রাখা। ছেলেটা যখন কাজের মধ্যে ডুবে তখনই তার কানে আসে আসিফের কণ্ঠস্বর, এই অনিক, এদিকে আয় তো। অনিক একবার সেদিকে তাকায়। তারপর পাশে দাঁড়ানো দুজন ডেকোরেশনের লোককে বলে, আমি ওদিকে আছি, আপনাদের কিছু লাগলে আমায় জানাবেন। আর এদিকটায় আগে ঠিকঠাক করে তারপর অন্য পাশে যাবেন। ওকে? অনিকের কথায় মাথা কাত করল লোক দুটো। অনিকও সেদিকে তাকিয়ে চলে যায় পুকুর ঘাটের দিকে। আসিফের পাশ কাটিয়ে পুকুরে নেমে কিছুক্ষণ হাতে পায়, মুখে পানি দিল ছেলেটা। তারপর পানি দিয়ে চুলগুলোকে সেট করে ওপরে ওঠে এসে আসিফের পাশ ঘেঁষে বসে পড়ে। জিজ্ঞেস করে, কি বলবা বলো? আসিফ গালভরা হাসি দিয়ে বলল, আরে বলবো বলবো, তার আগে তুই আম মাখা খা। বলেই ছেলেটা বাটিভর্তি কাঁচা আম মাখা অনিকের সামনে এগিয়ে দিল। অনিকও প্রত্যুত্তরবিহীন সেখান থেকে আম নিয়ে খেতে শুরু করে। খেতে খেতে বলে, খেলাম। এবার তো বলো। আসিফ এবার আশপাশ পরখ করে দেখল একবার। তেমন কাউকে চোখে না পড়ায় ছেলেটা একদম নিচু গলায় বলল, তোরা তো দেখি তলে তলে টেম্পু চালাস, আর আমরা বললেই হরতাল। অনিক ভ্রুকুটি করে তাকায় আসিফের পানে। কথাটা তেমন বোধগম্য না হওয়ায় সন্দিহান গলায় প্রশ্ন ছুড়ে, মানে? এ আবার কেমন কথা? আসিফ এবার দাঁত কটমট করে বলে ওঠে, এই একদম ভাব নিবি না বলে দিলাম। আমি জানি তুই সবটাই আগে থেকে জানতিস। কি জানার কথা বলছো? শুধু ভনিতা না করে সোজাসাপটা বললেই পারো। অনিকের বলা স্পষ্ট কথায় খামখেয়ালি ছাড়ল আসিফ। বলল, আমাদের রোদ নাকি কাকে ভালোবাসে। এমনকি বাড়ির মানুষজনও নাকি জানে বিষয়টা। এবার তুই বল, তুই জানতি না কথাটা? অনিক এবার যারপরনাই অবাক হল। অবাক হয়ে জিজ্ঞেস করল, রোদ ভাই যে ভালোবাসে তা আমি জানি, কিন্তু বাড়ির মানুষ ব্যাপারটা কবে জানল? আসিফ ভ্রুকুচকায়। অনিকের মাথায় হালকা হাতে চাটি দিয়ে বলল, সেটা আমি কিভাবে বলবো কবে জানল? আমি নিজেই তো কিছুক্ষণ আগে শুনলাম কথাটা। তোর ছোট চাচি বলল, রুহির বিয়ের পরপরই নাকি কাবিন সেরে ফেলবেন রোদের। অনিক যেন আকাশ থেকে পড়ল কথাটা শুনে। ছেলেটা কেমন বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল আসিফের দিকে। কণ্ঠে একরাশ অবাকের ছাপ ফুটিয়ে বলল, কি বলছ? এত সহজে মেনে নিয়েছে সবাই? আশ্চর্য। এখানে না মানার কি আছে? যেখানে ছেলে মেয়েকে পছন্দ করে, মেয়েও ছেলেকে পছন্দ করে, সেখানে না মানার তো প্রশ্নই উঠে না। আর তাছাড়া একটা কথা শুনিসনি?
মিয়া বিবি রাজি তো কেয়া কারেগা কাজী। অনেক কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মাথাটা কেমন ভো ভো করছে ছেলেটার। সে এবার বসা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর একদৌড়ে চলে যায় বাড়ির ভেতরে। এদিকে তার এমন হুট করে চলে যাওয়ায় হতভম্ব হয়ে বসে রইল আসিফ। পেছনে থেকে হাত ছেড়ে বলল, কি রে, এমন দৌড়ে কই যাচ্ছিস? অনিক শুনল কি না কে জানে। সে তো একছুটে জায়গা ত্যাগ করেছে বহু আগে। আম্মু, রোদ ভাই কাকে ভালোবাসে তা কি তুমি জানো? হাতে বিছানা ঝাড়ু নিয়ে বিছানা ঝাড়ছিলেন রাফিয়া বেগম। এরই মধ্যে ছেলের এহেন কথা কর্ণকুহরে পৌঁছানো মাত্র মুচকি হাসলেন তিনি। হাতের কাজ বহাল রেখে বললেন, বারে, জানব না কেন? বেশ জানি কাকে ভালোবাসে। অনিক এবার স্তম্ভিত নয়নে তাকিয়ে রইল মায়ের দিকে। জিজ্ঞেস করল, এতে পরিবারের কোন আপত্তি নেই? এ পর্যায়ে কর্মরত হাত দুটো থামালেন রাফিয়া বেগম। ছেলের দিকে সন্দিহান চোখে তাকিয়ে বললেন, এখানে পরিবারের অমতের কথা আসছে কেন? যেহেতু আমাদের রোদ তাকে ভালোবাসে, সেহেতু মেনে নেওয়াটা তো স্বাভাবিক ব্যাপার। মায়ের কথায় তবুও শান্ত হতে পারল না ছেলেটা। সে এগিয়ে এসে মায়ের হাত থেকে ঝাড়ুটা ফেলে দিয়ে মাকে নিজের দিকে ঘুরায়। কোনরূপ ভনিতা ছাড়া জানতে চায়, মেয়েটা কে আম্মু? রাফিয়া বেগম মুচকি হাসলেন। বললেন, কে আবার? আমাদের শিশির। তৎক্ষণাৎ থমকে গেল ছেলেটা। বুকটায় কেমন হুট করে কিছু একটা বিস্ফোরণ ঘটল মনে হচ্ছে। ছেলেটা হতবাক হয়ে পেছনে সরে আসে 2 কদম। গলার স্বর বুঝি আর বেরোচ্ছ না। আটকে গেছে কোথাও। ক্ষণে ক্ষণে কানে বাজছে শুধু একটি নাম, শিশির। রাফিয়া বেগম উদ্বিগ্ন হলেন ছেলের এহেন অবস্থা দেখে। তিনি চটজলদি এগিয়ে এসে ছেলের গালে হাত রেখে বললেন, কি হয়েছে বাবা? এমন করছিস কেন তুই? অনিক, অনিক। না, জবাব দিচ্ছে না ছেলেটা। সে কেমন ছলছল চোখে তাকিয়ে আছে মায়ের পানে। বারে বারে ফাঁকা ঢোক গিলছে সে। প্রায় মিনিট খানেক পর অনিক নিচু গলায় বলল, কতদিন যাবৎ তারা একে অপরকে ভালোবাসে? রাফিয়া বেগম স্বাভাবিক স্বরেই উত্তর দিলেন, অনেক আগে থেকেই। রোদ বিদেশে পড়তে যাবার পর থেকেই নাকি তারা একে অপরকে পছন্দ করে। তৎক্ষণাৎ চোখ তুলে তাকায় অনিক। চোখ দুটো তার ইতোমধ্যেই লাল হয়ে এসেছে। বোঝা যাচ্ছে না এই রক্তবর্ণ দৃষ্টির কারণ। রাফিয়া বেগম ভরকে গেলেন ছেলের এমন দৃষ্টি দেখে। তিনি বিচলিত হয়ে বললেন, অনিক, কি হয়েছে তোর? তোর চোখ দুটো এমন লাল হয়ে এসেছে কেন? অনিক মৌন রইল। দৃঢ় চোয়ালটা আরও কিছুটা শক্ত করে সময় নিয়ে বলল, কিছু না আম্মু। বলেই সে ঘর ছেড়ে বেরোতে যাবে অমনি রাফিয়া বেগম পেছনে থেকে বলে ওঠে, কোথায় যাচ্ছিস বাবা? অনিক থামল। পেছনে না ফিরেই গম্ভীর গলায় বলল, একজনের সাথে একটা হিসাব নিকাশ বাকি পড়ে আছে আম্মু। সেটাই করতে যাচ্ছি। কথাটা শেষ করে প্রস্থান নেয় ছেলেটা। পেছনে থেকে রাফিয়া বেগম চিন্তিত হয়ে ভাবতে লাগলেন, ছেলেটা হঠাৎ এমন করল কেন? আপনাকে তো আগে থেকেই জানিয়েছিলাম বিষয়টা তারপরও আপনি কেন এমনটা করলেন বুঝলাম না। আর তাছাড়া আমি তো এখন ঢাকা নেই। তাই চাইলেও যখন তখন কোন কেস হ্যান্ডেল করতে পারবো না। এন্ড ইউ গাইস নো দ্যাট ভেরি ওয়েল। হসপিটালের কিছু জরুরি বিষয় নিয়ে আলাপ করছে রৌদ্র। প্রায় বেশ কিছুক্ষণ পর কথা শেষ করে ফোনে কিছু একটা টাইপ করতে থাকে ছেলেটা। ঠিক তখনই নিঃশব্দে ঘরে ঢুকে শিশির। ঘরের দরজাটা আলতো হাতে খানিকটা ভিড়িয়ে পা টিপে টিপে এগিয়ে আসে রৌদ্রের পেছনে। তারপর কালবিলম্বহীন ফট করে পেছনে থেকে জড়িয়ে ধরে রৌদ্রকে। হঠাৎ আক্রমণে থমকে যায় রৌদ্র। তাল সামলাতে না পেরে হাত থেকে খসে পড়ে ফোনটা। ওদিকে ঠিক এমন সময় অনিকও ঘরে ঢুকে। চোখের সামনে এহেন দৃশ্য দেখে চোয়াল শক্ত হয়ে আসে ছেলেটার। সে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে দাঁত কিরমির করতে থাকে। পরক্ষণেই কোনরূপটু শব্দ না করে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে আলগোছে। বাইরে এসেই হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলে ছেলেটা। রাগে কষ্টে শরীর কাঁপছে তার। বুকের ভেতর চলছে অসহ্য তাণ্ডব। সেই তাণ্ডবে বেজে বেজে শুধু একটা কথাই উঠে আসছে,
কেন করল রোদ ভাই এমন? কেন তার বনুকে কষ্ট দিল সে? কেন অন্য একজনকে ভালোবেসে এতদিন মিথ্যা অভিনয় করে গেল? অনিক ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে ঘাড়ে হাত রেখে ম্যাসাজ করতে করতে বিড়বিড়িয়ে বলল, এর শোধ আমি তুলবি ইফতেখার এহসান রৌদ্র। আমার বোনের অনুভূতির সাথে খেলা করার কঠিন শোধ আমি তুলব। এন্ড দিস ইজ মাই প্রমিজ। এদিকে হঠাৎ করে পেছনে থেকে জড়িয়ে ধরায় চোয়াল শক্ত হয়ে আসে রৌদ্রের। ছেলেটার মুখে নেমে আসে কাঠিন্যের ছাপ। তখনই পেছনে থেকে আদুরে কণ্ঠে মেয়েটা বলে ওঠে, সরি, সরি, এক্সট্রিমলি সরি। আমি জানি তুই আমার ওপর রেগে আছিস। কেন রেগেছিস তা তো জানি না, কিন্তু তবুও আমি সরি। পেছনের মানুষটাকে তা বোধগম্য হতেই আরেক দফা মেজাজ হারায় ছেলেটা। সে তৎক্ষণাৎ নিজের বুকের ওপর থেকে মেয়েটার হাত দুটো ছিটকে নামিয়ে দেয়। তড়িৎ গতিতে পেছনে ফিরে সশব্দে চড় বসিয়ে দেয় মেয়েটার গালে। হঠাৎ এমন আক্রমণে তাল সামলাতে না পেরে ফ্লোরে গিয়ে ছিটকে পড়ে শিশির। মেয়েটা মেঝেতে পড়ে গিয়ে ব্যথাতুর শব্দ করে ওঠে। খানিকক্ষণ বাদে গালে হাত রেখে অবাক চোখে তাকায় রৌদ্রের পানে। দেখতে পায় অদূরেই দাঁড়িয়ে রৌদ্র কেমন রাগে ফোঁস করছে। ছেলেটার মুষ্টিবদ্ধ হাতে স্পষ্ট ফুটে উঠেছে হাতের রগগুলো। চোখ হয়ে উঠেছে রক্তবর্ণ। মেয়েটা ভরকায়। এই প্রথম রৌদ্রের এহেন রূপ সামনে আসলো তার। সে আমতা আমতা করে কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই রৌদ্র এসে তার চুলগুলোকে পেছনে থেকে মুঠোবন্দি করে নেয়। মেয়েটা ব্যথায় আরেকবার ককিয়ে ওঠে। অথচ সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা নেই ছেলেটার। সে রাগে হিসহিসিয়ে বলতে থাকে, তোর সাহস কি করে হয় আমায় স্পর্শ করতে? আমায় স্পর্শ করার অধিকার শুধু একজনেরই। তুই কেন তার অধিকারে হাত দিতে এলি? কথাটা শুনে অবাক হয় শিশির। মেয়েটা কেমন আমতা আমতা করে বলল, মানে, তুই এমন করে বলছিস কেন রোদ? এই তুই না আমায় ভালোবাসিস? তাহলে? কথাটা সম্পূর্ণ করার আগেই তার চোয়াল শক্ত করে চেপে ধরে রৌদ্র। মেয়েটা এবার সহ্য করতে না পেরে শব্দ করে কেঁদে ওঠে। অথচ সেদিকে তেমন পাত্তা না দিয়ে রৌদ্র বলে ওঠে, কি বললি? আমি তোকে ভালোবাসি মানে? এই মুখে আরেকবার এই কথাটা উচ্চারণ কর শিশির, আমি ভুলে যাব তুই আমার পরিচিত কেউ। বলেই মেয়েটার চোয়াল ছেড়ে দেয় রৌদ্র। অতঃপর আবারও রাগে গজরাতে বলল, যেখানে আমার দেহ, প্রাণ, মন সবটাই একজনের দখলে, সেখানে তুই কিভাবে বলিস তোকে আমি ভালোবাসি? চলবে ইনশাআল্লাহ।